অ্যালার্জিক কনজাংটিভাইটিস কি? এখনকার দিনের এত পলিউশন, আমাদের এত এয়ার পলিউশন, বাতাসে এত ধূলিকণা ঘুরে বেড়ায়। যাদের বাড়িতে পোষ্য আছে মানে পেট, হ্যাঁ, তাদের লোম থেকে তাদের ওইখান থেকে কি আমাদের সাবধান হতে হবে? যাদের এই হে ফিভার, অ্যাজমা, এক্সিমা এসব থাকে বা শারীরিক অন্যান্য অ্যালার্জির লক্ষণগুলো থাকে, তাদের এই চোখের অ্যালার্জিক কনজাংটিভাইটিস হওয়ার চান্সটা বেশি বাকিদের থাকে। শরীরের অন্যান্য অ্যালার্জি, হ্যাঁ, হাঁপানিও তার মধ্যে, অ্যাজমাও একদম। একদম। তো তাদের কি অ্যালার্জিক কনজাংটিভাইটিসের চান্সটাও বাড়া থাকে? এই ড্রাই আই মানে চোখ যে ড্রাই হয়ে যাচ্ছে, মানে টিয়ার ফিল্মের যে একটু ইনস্টেবিলিটি হচ্ছে, তার সাথে কিন্তু অ্যালার্জির একটা লিঙ্ক আছে। চোখে জলটা থাকছে না বলে আমি, যদি আমার মানে আমরা সাধারণ মানুষের ভাষায় বলি, ধুয়ে বেরোচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ। আটকে থাকে। ড্রাই আই অ্যালার্জি করছে, ঠিক। আবার উল্টোটাও হতে পারে, অ্যালার্জি ড্রাই আই করছে। আমরা যে বারবার বলছি যে আমরা স্টেরয়েডটাকে একটু দূরে রাখতে পারি, কেন? স্টেরয়েডের থেকে কি ধরনের ঝুঁকি আছে? আমরা যদি কম বয়সে ছানি পড়ে গেছে, কম বয়সে ছানি পড়ে গেছে, গ্লোকোমা এসে গেছে, অনেক কিছু। কোনো ইনজুরি থাকলে সেটা ঠিক হওয়ার সম্ভাবনা কমে। আচ্ছা, মাসেল স্টেবিলাইজার বা অ্যান্টিহিস্টামিনিক, আগে মাসেল স্টেবিলাইজার আলাদা করে পাওয়া যেত, অ্যান্টিহিস্টামিনিক আলাদা করে পাওয়া যেত। এখন মাসেল স্টেবিলাইজার, অ্যান্টিহিস্টামিনিক একসাথে পাওয়া যায়। আমরা কি অন্য কোনোভাবে জিনিসটাকে একটু প্রতিরোধ করতে পারি? মানে আমি বলতে চাইছি চোখ পরিষ্কার রাখা বা কিছু চশমা পরা, এই ধরনের কিছু। একটি হচ্ছে সাইক্লোস্পোরিন, যেটা ড্রপ ফর্মে পাওয়া যায়, আর একটা হচ্ছে ট্যাক্রোলিমাস, যেটা হচ্ছে অয়েন্টমেন্ট হিসেবে পাওয়া যায়। কন্ট্যাক্ট লেন্স ব্যবহার হ্যাঁ, করছি। হ্যাঁ। এর সঙ্গে যদি তুমি একটু বলো অ্যালার্জি কনজাংটিভাইটিসের কী ব্যাপার, বা কারোর যদি সেটা থাকে তার কন্ট্যাক্ট লেন্স ইউজ করাটা কতটা ঠিক হতে পারে? হাইজিন মেনটেন করা খুব দরকার, তাদেরকে পরিষ্কার করা, এইগুলো কিন্তু মেনটেন করতে হবে, এবং পরিষ্কার হাত ধুয়ে পরিষ্কার রেখে কিন্তু কন্ট্যাক্ট লেন্স পরতে হবে। নির্দিষ্ট ঋতুতেই বেশি হয় কিনা? সিজনাল, পেরিনিয়াল, তারপর হচ্ছে তোমার অ্যাটোপিক কনজাংটিভাইটিস। তো আমরা একটু যদি বলো এগুলো কোনটা কি? আমি মানুষের ভুল ধারণা হচ্ছে চোখ রগড়ানো মানে ইনফেকশন। আমার চোখ রগড়াচ্ছে, চোখে লাল হচ্ছে, জল পড়ছে, আমার ইনফেকশন হয়ে গেছে। আজকে প্লেক্সাস উইথ পরীক্ষিতের এই এপিসোডে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স মানে পলিটিক্যাল কোনো জিনিস নয়, কোনো ম্যাটার নয়। যেটা আমরা আলোচনা করব সেটা কিন্তু আমাদের বাড়িতে, নইলে আমার পাশের বাড়িতে আমরা কিন্তু রেগুলার দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? ট্রেনে বাসে যাচ্ছি, লোককে আলোচনা করতে শুনছি, বা আমাদের বাড়ির কারোর হচ্ছে, বাড়ির বাচ্চার হচ্ছে, বছর বছর হয়ে যাচ্ছে, কি চোখ চুলকাচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, অনেক রকম ইরিটেশন হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা পড়ে আছে চোখে। কিছুদিন পরে আমরা ভাবি যে এটা বোধহয় কম হয়ে যাবে, আবার চোখে একটু বারবার জল দিই, অনেক রকম কিছু করি। কিন্তু যখন দেখি যে আমার এটা একটা যথেষ্ট বিরক্তর কারণ হচ্ছে যে আমার দৈনন্দিন কাজ করতেই অসুবিধা হচ্ছে, তখন কেউ বা কারা বা নিজের কথায় আমরা তখন ডাক্তারবাবুর কাছে পৌঁছাই। বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা আমাদের হয়, আমাদের পলিউশনের জন্য হোক বা অন্যান্য কারণে, সেটা হচ্ছে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। আমরা নাম থেকে হয়তো বুঝতে পারছি এটা একটা চোখের রোগ, আর যারা ভুগছেন তারা তো অবশ্যই জানেন জিনিসটা কি। কেন কারেন্ট অ্যাফেয়ার্স বললাম? এই সিজনে এসে এই ধুলোবালি যখন উঠছে তখন কিন্তু এটা আমরা একটু বেশি পরিমাণেই দেখতে পাচ্ছি। আমরা এটাকে নিয়ে আলোচনা করব। আজকে আমরা খুব লাকি যে আমরা পেয়েছি বর্ধমান আই কেয়ার নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর ডক্টর সৌরভ ঘোষকে। উনি ক্যাটারাক্ট রিফ্র্যাক্টিভ সার্জারি ছাড়াও গ্লকোমা নিয়ে অনেক কাজ করছেন। ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আজকে আমরা ওনাকে সঙ্গে পেয়েছি। আজকে কিন্তু আমরা ওনার সঙ্গে মেন আলোচনা করব এই বার্নিং ইস্যুটাকে নিয়ে, বার্নিং ইস্যু ইন অপথ্যালমোলজি, সেটা হচ্ছে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি তুমি করে বলি। হ্যাঁ, একদম। তো আমি প্রথমেই জানতে চাইবো, এই যে অ্যালার্জিক কনজাংটিভাইটিস আমরা বলি, প্রথমে আমাদের ধারণা হয় যে অ্যালার্জি সে তো গায়ে হয়, বোধহয় গা চুলকায়, লাল লাল চাকা চাকা হবে বা কিছু হবে। যাদের অ্যাজমা আছে তারা হয়তো বোঝে যে হ্যাঁ এটা আমার অ্যালার্জি থেকে হয়। কেউ বলে আরে আমার বাবারও ছিল অ্যাজমা, আমারও আছে, আমারও অ্যালার্জি হয়, এটা খেলে হয়, সেটা খেলে হয়। পরে ধীরে ধীরে আমরা জানতে পেরেছি না, আরে চোখটাও অ্যালার্জির শিকার হতে পারে। তাহলে আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করবো। আমি প্রথম প্রশ্ন করবো, অ্যালার্জিক কনজাংটিভাইটিস কি? আচ্ছা, আমরা অ্যালার্জি নিয়ে যেটা ভাবতাম যে গা হাত পা চুলকানি বা সর্দি, হাঁচি কাশি, এখন তার থেকেও আরেকটা অন্য জিনিস কভার হয়েছে, সেটা হচ্ছে চোখের অ্যালার্জি, যেটাকে বলে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। তাহলে অ্যালার্জিক কনজাংটিভাইটিস কি? এটি হচ্ছে আমাদের চোখের যে কনজাংটিভা, যে সাদা একটা মানে একটা পর্দা আছে স্ক্লেরার সামনে,
তার ইনফ্লামেশন বা প্রদাহ, এটাকেই বলে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। তাহলে এটা কি কারণে হতে পারে, আমাদের কাদের মধ্যে বেশি হয় যদি একটু বলো আমাকে। আচ্ছা, অ্যালার্জিক কনজাংটিভাইটিস সব বয়সের মানুষদের মধ্যেই হতে পারে। আচ্ছা বেশিরভাগ এটা শিশুদেরই ইনভলভ হয়, আচ্ছা শিশুদের বা কম বয়সী ছেলে মেয়েদের বেশি ইনভলভ হয়। এবং দেখা যায় যে এখনকার দিনের এত পলিউশন, আমাদের এত এয়ার পলিউশন, বাতাসে এত ধূলিকণা ঘুরে বেড়ায়, তারপরে এই গরম ওয়েদারে এত ফুলের রেণু ঘুরে বেড়ায়, এবং বিভিন্ন কারণে এই ধুলোবালির জন্য এখন চোখের অ্যালার্জিটা খুব কমন হয়ে দাঁড়িয়েছে এখনকার দিনে। তো এই আচ্ছা, চোখের অ্যালার্জি আমাদের কাছে বা সাধারণ মানুষের কাছে আমরা বুঝি চোখ লাল হয়েছে, হ্যাঁ কি কারণে হয়েছে ডাক্তারবাবুরা বোঝেন। হ্যাঁ তো এই চোখ লাল হওয়া বা আমরা বলি চোখ উঠছে, চোখ উঠেছে, কেউ আমরা বলি জয় বাংলা হয়েছে, তো তার সঙ্গে অ্যালার্জি কনজাংটিভাইটিসটা কি আলাদা বা কিভাবে আলাদা? একদম। আমরা যে এই যে বলি যে চোখ উঠেছে বা চোখ লাল হয়েছে বা যেটাকে বলি জয় বাংলা, সেটা হচ্ছে কিন্তু একটা অন্য এন্টিটি, সেটা হচ্ছে ইনফেক্টিভ কনজাংটিভাইটিস বা অ্যাকিউট কনজাংটিভাইটিস। আচ্ছা তার সাথে মেন ডিফারেন্স হলো এই অ্যালার্জিক কনজাংটিভাইটিসের। এই অ্যালার্জিক কনজাংটিভাইটিসের মেন সিমটম বা লক্ষণ হলো চোখ চুলকানো। এই চোখ চুলকানোটা হচ্ছে সবচেয়ে কমন জিনিস, এবং সাধারণত দেখা যায় এটি দুটো চোখেই হতে পারে, যেখানে ইনফেক্টিভ কনজাংটিভাইটিস এক চোখে হওয়ার চান্সও থাকে। এবং এই ইনফেক্টিভ কনজাংটিভাইটিসটা আমাদের ইনফেকশন একের থেকে অন্যজন ছড়িয়ে যাওয়ার চান্স থাকে, অ্যালার্জির ক্ষেত্রে সেটা কিন্তু সেটা থাকে না। সম্ভাবনা থাকে না। আর আরেকটা মেন সিমটম ইনফেক্টিভ কনজাংটিভাইটিসের থাকে, যেটা হচ্ছে চোখের মধ্যে ডিসচার্জ থাকে, সাদা ডিসচার্জ থাকে, সেটা বেশিরভাগ কমন থাকে এই অ্যাকিউট কনজাংটিভাইটিসে। কিন্তু অ্যালার্জিকে এটা চোখে জল পড়া থাকতে পারে, কিন্তু ওই ইনফেকশনের জন্য যে চোখের যে ডিসচার্জ, সাদা ডিসচার্জ, সেটা কিন্তু বেশি থাকে না। এইভাবে আমরা ডিফারেন্সিয়েট খুব করতে খুব পারি। সুন্দর কথা এটা, মানে কারণ হচ্ছে সাধারণ লোকের কাছে এই যে পয়েন্টগুলো তুমি পরপর বলে দিলে, এটা কতটা জরুরি সে বুঝবে আমার চোখে ইনফেকশন হয়েছে না আমার অ্যালার্জি হয়েছে, একদম। কারণ নইলে সে ভয় পেতেই পারে, বা আবার কখনো কখনো ততটা অ্যাওয়ার নাও হতে পারে যে আমার কি ধরনের চিকিৎসা করা দরকার। একদম। এবং সবচেয়ে যেটা বিপজ্জনক, আমরা যারা তোমরা ডাক্তারবাবুরা যারা এই নিয়ে চিকিৎসা করছো তারা বুঝবে, ওই কিছু হয়েছে চোখের একটা ওষুধের ওষুধ লাগিয়ে একটা ড্রপ নিয়ে এলাম, তাহলে আমি যদি একটা যেটা বুঝলাম যে এটা ইনফেক্টিভ কনজাংটিভাইটিস নয়, একদম, তাহলে আমি একটা অ্যান্টিবায়োটিক নিয়ে লাগিয়ে নিলাম এবং কোনো লাভ হবে না, আশা করছি আমরা ওষুধের দোকানে চলে গেলাম, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, লাগিয়ে নিন, তাহলে সেটা একদমই ঠিক হবে না। ঠিক হবে না। তাহলে এই যে পার্থক্যগুলো বললে যে ইনফেকশন হলে তাহলে আমার সেখানে ডিসচার্জের সম্ভাবনা বেশি থাকে, থাকে, এবং হচ্ছে আরো যেগুলো, আর এই ক্ষেত্রে আমার চোখ বেশি চুলকায়, চুলকানিটা হচ্ছে মেন সিম্পটম আমাদের মনে রাখার দরকার আছে। একদম। এবং আরেকটাও কথা বলি যে শিশুদের ক্ষেত্রে বা যারা বেড়ে উঠছে তাদের ক্ষেত্রে এটা বেশি হয় বলে তাদের ক্ষেত্রে এটা বেশি হয়, এবং সেটা আরেকটা ভয়ানক রূপ ধারণ করে, তার একটা আলাদা নাম আছে, সেটাকে বলে ভার্নাল কেরাটোকনজাংটিভাইটিস। এটা শিশুদের ক্ষেত্রে এটা বেশি কমন হতে পারে। আচ্ছা, আমি যদি একটু, আমি জানি রিপিটেটিভ কোশ্চেন করছি, আমি যদি একটু আলাদা করে দিই তাহলে আমি ইনফেক্টিভ কনজাংটিভ দর্শকদের জন্য, তাহলে শুধু তারা শুনে নিক অ্যালার্জি, তুমি যদি আমাকে বলো কি ধরনের সমস্যাগুলো বা ডাক্তারির ভাষায় যদি সাইন সিমটমগুলো হয় টিপিক্যাল অ্যালার্জির জন্য, আমরা তাহলে ডাক্তারবাবুর কাছে যাবো, এটা ভেবে যাবো যে মনে হয় আমার অ্যালার্জি কনজাংটিভাইটিস হয়েছে। আচ্ছা, অ্যালার্জিক কনজাংটিভাইটিস থাকলে তার মেন সিমটম বা লক্ষণ হলো, মেন হচ্ছে চোখ চুলকানো, ঠিক, এর সাথে চোখ লাল হতে পারে, চোখে জল পড়া থাকতে পারে, আবার অনেক সময় দেখা যায় শিশুদের এই আলোর দিকে তাকাতে একটু অসুবিধা হতে পারে, সেটাকে বলে ফোটোফোবিয়া, সেটা একটু থাকতে পারে। আর তার সাথে মাঝে মাঝে দেখা যায় সিভিয়ার কেসে চোখের পাতাটা বা লিডটা একটু ফুলে যায়। তো এই সিমটমগুলো সব নিলে আমরা অ্যালার্জিক কনজাংটিভাইটিস সেটাকে বলতে পারবো। এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক সময় দুটো চোখে একসঙ্গে হয়, সাধারণত এটা দুটো চোখেই হয়, একদম, এটাকে আমরা বলতে পারবো। তাহলে এই ধরনের জিনিসগুলো হলে তখন আমাদের বোঝা উচিত যে আমরা এই ধরনের মধ্যে দিয়ে যাচ্ছি, বা অবশ্যই ডাক্তারের কাছে পৌঁছানো উচিত। তো বছরের কোনো কি নির্দিষ্ট সময়ে এটা বেশি দেখা যায়, না এটা যাদের অ্যালার্জিক থাকে তারা সারা বছর একই রকম ভাবে ভোগেন? আচ্ছা, এবার এই অ্যালার্জিকটা আবার দুভাগের হয়, একটা সিজনাল অ্যালার্জিক কনজাংটিভাইটিস, একটা পেরিনিয়াল অ্যালার্জিক কনজাংটিভাইটিস। এবার যেটা মেন সিজনাল অ্যালার্জিক কনজাংটিভাইটিস, সেটা দেখা যায় এই শুষ্ক ওয়েদারে, এই ড্রাই ওয়েদারে, এই গরম ওয়েদারে, বা একটু হালকা সিজন চেঞ্জ হলো, সারাদিন গরম বিকেলে একটু বৃষ্টি হলো, একটু ওয়েদার চেঞ্জ হলো, এই সময়টাতে এটা বেশি দেখা যায়। আর আরেকটা যে ভ্যারাইটি আছে পেরিনিয়াল, সেটা সারা বছরই হতে পারে, বাট সেটা আনকমন। এই জিনিসটাই হচ্ছে বেশি কমন, যেটা হচ্ছে সিজনাল অ্যালার্জিক কনজাংটিভাইটিস। সিজনাল অ্যালার্জিক কনজাংটিভাইটিস। আচ্ছা, তাহলে এটা আমাদের শুষ্ক টাইমে যেখানে ধুলোবালি বেশি উঠছে, একদম এই ঠিক এই ওয়েদার, এই এপ্রিল মে জুন, এই ওয়েদারটা ড্রাই ওয়েদার,
ধুলোবালি প্রচুর বেশি, হঠাৎ করে একটু সিজন চেঞ্জ, হালকা হলো, রাতে একটু বৃষ্টি দিক হলো, এই যে ওয়েদার চেঞ্জ, এই সময়টাতে এটা বেশি আর যাদের অ্যালার্জি থাকে তাহলে বছর বছর এই সময়টা একটা তাদের ঘুরে ঘুরে আসে। একদম ঠিক এই সময়টাতে এটা বেশিরভাগ দেখা যায় এই মার্চ এপ্রিল, এই জুন জুলাই, এই টাইমগুলোতে বেশি এটা দেখা বেশি যায়। ওদের হয় আর কি। এবং যারা ভুগছে তারা জানে আমার আগের বছরে হয়েছিল। হ্যাঁ, তার আগের বছর এই টাইমে এই যে আমাদের পেশেন্টরা আসে, হ্যাঁ। আমি হয়তো তার ফাইলটা খুলে দেখলাম, উল্টে পাল্টে দেখলাম যে গত বছর ঠিক এই সময়টাতেই এসেছিল। এক্স্যাক্টলি। তারাও এসে বললো যে হ্যাঁ ঠিক আছে, এই টাইমটাতেই আমাদের হয়। আচ্ছা, তো কোনো তারা তো মানে প্রত্যেক বছর যখন তাদের হতে থাকে, বাচ্চা হলে তার বাড়ির লোক যখন সঙ্গে আসছে, বা একটু ইয়াং হলে সে নিজে আসছে, তো কি ধরনের মানে সমস্যা বলবো না, কি ধরনের চোখের সমস্যা ছাড়া তাদের মধ্যে কি খুব বিরক্ত বা এগুলো কাজ একদম, করে, একদম। বা এই যে এটা আমার সঙ্গে কি হচ্ছে? একদম, এই যে বাচ্চাগুলি আসছে এবং তাদের বাবা মারাও যে আসছে সাথে, তারা খুবই বিরক্ত হয়ে যায়। তারা বলে সব সময় বাচ্চা চোখ রগড়াচ্ছে, সব সময় চোখ ঘষছে, চোখ লাল হতে থাকছে, এবং বাচ্চাদের চোখের দিকে তাকানোই যায় না। এবং বাবা মায়েরা যখন চোখের দিকে তাকাচ্ছে, চোখের চারপাশে, আমাদের যে কর্নিয়ার চারপাশে একটা, এই চোখের কালোটার চারপাশে একটা ঘোলাটে ভাব দেখা দিচ্ছে, এবং সেই নিয়ে তারা সারাদিন স্কুল যাচ্ছে বা বাইরে ঘুরছে, টিচাররাও দেখছে সেই একই অবস্থা, সারাদিন চোখ রগড়াচ্ছে, চোখে জল আসছে, এবং তারা পড়াশোনা করতে চাইছে না, সারাদিন একটা ইরিটেবল ব্যাপার, খুব খারাপ ব্যাপার। এবং সবাই সেটাতে এফেক্টেড হচ্ছে। এটা বাচ্চারা হওয়া মানে তো বাড়ির সবাই এফেক্টেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন হচ্ছে এবং কেন ঠিক হচ্ছে না, কেন এটা হচ্ছে, তারা এই সময় এসে বলতে থাকে সেটাই। ঠিক। আচ্ছা, আমি যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে এই যে আমি বলছি যে বারবার চোখে হাত দিচ্ছে, দিতে হচ্ছে কারণ তার চুলকাচ্ছে এবং চোখ ঘষছে। একটা শিশুকে তো এই জায়গাগুলো থেকে আটকানো যায় না যে তোমার চোখ চুলকাবে কিন্তু তুমি বাবা হাত দিও না, সেটা তো দিতে। তাহলে এই ধরনের থেকে কি অন্য কোনো ঝুঁকিরও প্রবণতা বাড়ে? একদম, এই যে চোখ যে চুলকাচ্ছে, বাচ্চা যে চোখ ঘষছে, এই চোখ ঘষার ফলে ইনফ্লামেশন চোখে আরও বাড়ছে, এই প্রদাহটা আরও বাড়ছে, এর ফলে এই রোগটা আরও বেড়ে যেতে পারে। আর আরেকটা ভয়ানক জিনিস হতে পারে, এই যে বারবার চোখ ঘষলে আমাদের কি হয়, এই কর্নিয়ার লেয়ারটা একটু উইক হয়ে যায়। এর ফলে মানে আমাদের কালো যে অংশটা কর্নিয়াটা, সেটা উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এর ফলে এই কর্নিয়াতে আরেকটা অন্য প্রবলেম এসে যেতে পারে, কর্নিয়ার একটা গঠনগত চেঞ্জ আসতে পারে, যাকে আমরা বলি কেরাটোকোনাস। এটা একটা, এই অ্যালার্জির বারবার চোখ ঘষার সাথে সাথে এইটা কিন্তু একটা ভয়ানক একটা কমপ্লিকেশন আসতে পারে, কেরাটোকোনাস। আচ্ছা, সেই জন্য আমরা কি করি, এই বাচ্চারা যারা সবসময় চোখ ঘষছে বা অ্যালার্জিক যারা আসছে, তাদের আমরা সবসময় একটা কর্নিয়ার ছবি করে নিই, কর্নিয়াল টোপোগ্রাফি বলে, পেন্টাগ্রাম, ওটা করে দেখে নিই যে কোনো রকম কর্নিয়ার কোনো থিনিং বা কর্নিয়ার গঠনগত কোনো চেঞ্জ, যেটাকে আমরা বলি কেরাটোকোনাস, এটা এসে গেছে কিনা, এটা আমাদের দেখে নিতে হবেই একদম। ঠিক ঠিক। আর সঙ্গে তোমার আমি যেটা বলছি, চোখের বারবার হাত দেওয়া কি ইনফেকশনেরও কারণ হতে পারে? একদম, এই যে বারবার হাত দিচ্ছে বাচ্চাদের তো হাত নোংরা, তারা চারদিকে ঘুরছে, এর জন্য সুপারেটেড ইনফেকশন ঢুকে যাচ্ছে। আমার ছিল অ্যালার্জিক কনজাংটিভাইটিস, তার সাথে এখন ইনফেকশন ঢুকে গেল, ঠিক, আরো ভয়ানক রূপ ধারণ করলো। তো এই জিনিসগুলোকে আমাদের বুঝতে হবে। আমি এখান থেকে দর্শকদের বলতে পারবো, ডাক্তারবাবু যেমন বলছেন অ্যালার্জি, চোখ চুলকাচ্ছে, আরে কিছুদিনের মধ্যে তো একটু ওয়েদার চেঞ্জের সঙ্গে হয়তো সেটা ঠিকও হয়ে যাবে, সামান্য কিছু ওষুধপত্র লাগালাম, চোখে ঠান্ডা জল দিলাম, যা খুশি করলাম। কিন্তু এটা আমরা বুঝতে পারলাম এটা কিন্তু অন্যরকম রোগেরও একটা কারণ হয়ে দাঁড়াতে পারে, যেটা এটার সঙ্গে সঙ্গে আসতে পারে যদি আমরা সঠিক ট্রিটমেন্ট না করাই। এবং সেটা কেরাটোকোনাস উনি যেটা বললেন সেটাও হতে পারে, যেটা কর্নিয়ার একটা রোগ আর কি। তাহলে আচ্ছা, আমি এর মধ্যে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমরা ফুলের রেণু নিয়ে কথা বললাম, আমরা ধুলোবালি নিয়ে তো কথা বললামই, তো আর কি যে যাদের বাড়িতে পোষ্য আছে মানে পেট, তাদের লোম থেকে, তাদের ওইখান থেকে কি আমাদের সাবধান হতে হবে? একদম, এটা আরেকটা কমন ফ্যাক্টর। অনেক বাড়িতে বাচ্চারা যেখানে থাকে সেখানে আমরা পোষা রাখছি, আমরা ক্যাটস ডগস রাখছি, তাদের লোম থেকে, তাদের লোমগুলো কিন্তু সারাদিন ঘুরতে থাকে। এই লোমগুলো দেখা যায় একটা ট্রিগারিং ফ্যাক্টর, এটা একটা অ্যালার্জেন। মানে কারোর যদি অ্যালার্জিক ধাত থাকে এগুলো থেকেই হয়তো একদম, তার হয়তো অ্যালার্জির ধাত আছেই, বা হয়তো তার বাবা মার একটু অ্যালার্জির ধাত আছে, সেইখান থেকে এই যে তাদের এই যে পোষাদের যে মানে লোমগুলো, সেই লোমগুলো যখন চলে আসে তাদের চোখের আশপাশে ঘুরতে থাকে, সেইখান থেকে কিন্তু আবার এই অ্যালার্জিটা আসতে পারে, তখন এটা আবার আরো বেড়ে যেতে পারে তখন। কিন্তু এটা বহুজনের কাছেই তো মানে সেটা তাহলে নিজের ধাত বোঝাটা দরকার। একদম নিজের ধাতটা বোঝা দরকার, আমার কোনটাতে অসুবিধা আমাকে বুঝে নিতে হবে। যেমন আমাদের সব খাবার থেকে তো সবার অ্যালার্জি হয় না, আমি এইটা কখনোই নয় যে ঘরে পেট রাখা খারাপ, কিন্তু আমাকে বুঝে নিতে হবে যে আমি এটার ব্যাপারে সেনসিটিভ কিনা, তাহলে আমাকে সেখান থেকে দূরে, সেটা আমাকে দেখতে হবে আমার কোনটাতে প্রবলেম।
আমার কি ফুলের রেণুতে প্রবলেম, নাকি আমার ধুলোবালিতে প্রবলেম, নাকি আমাদের পোষা নিয়ে প্রবলেম? আচ্ছা, এটা আমরা কথা বললাম, এবার একটা কথা বলি, যেটা হচ্ছে যেটা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, শরীরের অন্যান্য অ্যালার্জি, হ্যাঁ, হাঁপানিও তার মধ্যে, অ্যাজমাও একদম। বলছি, তো তাদের কি অ্যালার্জি কনজাংটিভাইটিসের চান্সটাও বাড়া থাকে? হ্যাঁ, সাধারণত দেখা যায় যাদের এই হে ফিভার, অ্যাজমা, এক্সিমা এসব থাকে বা শারীরিক অন্যান্য অ্যালার্জি লক্ষণগুলো থাকে, তাদের এই চোখের অ্যালার্জি কনজাংটিভাইটিস হওয়ার চান্সটা বাকিদের থেকে বেশি, বাকিদের থেকে একটু বেশি থাকে। কিন্তু বাকি তো বাকি হতেই পারে, যাদের অন্য কিছু না থাকা সত্ত্বেও অ্যালার্জি তাতেও হতে পারে, তাতেও হতে পারে, তাতেও হতে পারে, এবং সেটাই হয়তো বেশি নাই, সেটাও হয়, সেটাও হয়। হ্যাঁ, সেই সংখ্যাটাই অনেকটা বেশি। আচ্ছা, আর যেটা কিছুক্ষণ আগে একটা কথা থেকে তোমার আমি বুঝলাম, তুমি পোষ্য সম্বন্ধে জিজ্ঞেস করছিলাম, বললাম যে তার বাবা মার আছে কিনা। হ্যাঁ, তাহলে কি এটা কি বংশগতভাবেও একটা ট্রেট আমরা দেখতে পারি যে? আচ্ছা, এটা বলা যেতে পারে, এটা কোনো জেনেটিক রোগ নয়, কিন্তু এটা কোনো বংশগত রোগ নয়। ঠিক। তবে দেখা যায় যে কোনো বংশে যদি অ্যালার্জিক একটা সিমটম থাকে, তাহলে তার বাচ্চাদের এটা আসতে পারে। ঠিক, বাট ডাইরেক্ট কোনো লিঙ্ক নেই, ডাইরেক্ট কোনো লিঙ্ক, যে কারোর জেনেটিক লিঙ্ক নেই, কোনো জেনেটিক লিঙ্ক কিন্তু আসতে পারে, যে কারোর হতে পারে। ঠিক 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 ঠিক। আচ্ছা, আর চোখের অ্যালার্জির লক্ষণগুলো সম্বন্ধে তো আমরা জানলাম। আমি তখন শুনলাম যে চোখের লিডটা একটু ফুলে যেতে পারে। আচ্ছা, আমরা যে বারবার বলছি চোখ চুলকায়, চোখ চুলকায়, এটা অ্যাকচুয়ালি কি চোখের পাতার ওপরটা চুলকায় না চোখের ভেতরটা চুলকায়, মানে কি ব্যাপারটা? আমাদের কি হয়, এই যে অ্যালার্জিতে আমাদের চোখের কনজাংটিভাতে কিছু কিছু ছোট ছোট দানা তৈরি হয়ে যায়, যেটাকে বলে প্যাপিলি, যেটা আমরা চোখটা উল্টালে দেখতে পাই, প্যাপিলি। মানে পাতাটাকে, হ্যাঁ, পাতাটাকে উল্টালে, বা আমরা যদি বাচ্চাদের পাতাগুলোকে উল্টে একটু দেখার চেষ্টা করেন, তাহলে পাতা উল্টে গেলে, মানে আমরা যেভাবে ছোটবেলায় ভূত, হ্যাঁ, ছোটবেলায় যেরকম সাজতাম, ওই পাতাটা যদি আমরা উল্টে ফেলি, তাহলে দেখা যাবে যে ওখানে ছোট ছোট কিছু দানা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এবার সেইগুলো গিয়ে আমাদের কর্নিয়াকে, মানে চোখের এই কালো অংশটাকে ইরিটেট করে ফেলে। ঠিক, ওই যে চোখে আমি যখনই পাতা ফেলছি ওইটা গিয়ে কর্নিয়াকে ঘষা লাগছে, এর ফলে একটা ইরিটেশন হচ্ছে, তার ফলে আমরা চোখ রগড়াতে থাকছি। ঠিক তাই। আচ্ছা, তাহলে এইটা তো আমাদের ঘরোয়া উপায়েও আমরা দেখতে পারি যে এই ধরনের কিছু হয়েছে কিনা, এবং সাবধান হতে পারি। একদম। তাহলে সেটা যদি কখনো হয়, আমরা সেটা থেকে একটু বিরত থাকতে পারি, বা বাচ্চাদেরকে একটু বোঝাতে পারি চোখে যাতে হাত না দেয়, সেগুলো ঠিক করা যেতে পারে। আচ্ছা, আমি বলি, আমাদের যতই আমরা বলি না কেন, আমাদের ভারতবর্ষে এখন, পশ্চিমবঙ্গে এখন কিছুটা রোগের ট্রিটমেন্ট আমরা ঘরেই করে ফেলি। হ্যাঁ, একদম। এবং তাতে ক্ষতিটা কি হয়, অনেক সময় আমরা বেড়ে যাওয়ার পরে আসি, তখন অনেক রোগ অনেকটা বেড়ে যায়, হাতের বাইরে চলে যায়। কিন্তু আমি অ্যালার্জির ক্ষেত্রে জিজ্ঞেস করব, কখনো কখনো যেমন আমাদের, আমি যে এই প্রশ্নটা দিয়ে কোনো মানে ব্যাড হ্যাবিটকে আমি প্রশ্রয় দিচ্ছি না, এটা জাস্ট আমার প্রশ্ন, সেটা হচ্ছে কখনো কখনো আমাদের হাতে একটা মশা কামড়ালো, পোকা কামড়ালো, সেটাও তো টাইপ অফ অ্যালার্জি। কিন্তু তো আমরা তো সেটার জন্য ডাক্তার বাবুর কাছে চলে যাই না। তো চোখের ক্ষেত্রে কোন জায়গা কীরকম ধরনের হলে তখন আমার মনে হওয়া উচিত, না আমার এইটা দেখা, মানে এটা মশা কামড়ানো নয়, আমার এর জন্য ডাক্তারের কাছে যাওয়া উচিত, এরকম কিছু তুমি বলবে? আমার একটু আধটু চোখ ঘষাঘষি হলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা একটু বাচ্চাদেরকে সাবধানে রাখতে পারি, একটু যেগুলো অ্যালার্জেন আছে সেখান থেকে দূরে রাখতে পারি। কিন্তু বেশি যদি চোখ ঘষাঘষি শুরু হয়ে যায় এবং চোখ লাল হয়ে যায়, চোখে জল পড়তে থাকে, বা একটা বাচ্চাদের একটা ঘোলাটে রূপ দেখা যায় চোখের, এইগুলো হলে কিন্তু ডাক্তারের পরামর্শ খুবই জরুরি, খুবই জরুরি। নইলে সেখান থেকে অনেক কমপ্লিকেশনস আসতে পারে, যদি লং টার্ম হতে থাকছে, লং টার্ম অনেক দিন ধরে হচ্ছে, ঠিক ঠিক কাজ হচ্ছে না, আমরা হয়তো একটু দূর থেকে দূরে সরে এসেছি, এই ধুলোবালি থেকে হয়তো দূরে সরে এসেছি, একটু আমরা হাত পরিষ্কার করে ধুচ্ছি, তার সত্ত্বেও আমাদের এই অ্যালার্জি থেকে যাচ্ছে, চোখ চুলকানি, লাল হওয়া, জল পড়া, এগুলো থেকে যাচ্ছে, তখন কিন্তু তার ট্রিটমেন্ট করা খুবই জরুরি। একদম তাই। আচ্ছা, আমাদের একটা জিনিস শুনলাম, সেটা হয়তো অনেক দিন আগে বা অনেক বছর আগে হয়তো আমাদের কাছে টেকনোলজিক্যালি এই সুযোগ ছিল না, এই টোপোগ্রাফির কথা শুনলাম যে করে নেওয়া। আগের যুগে হয়তো অ্যালার্জি, ঠিক আছে, একটা ওষুধ দিতে হবে, কিন্তু এই যে ওটা থেকে হতে পারে, সেই জন্যই এই ধরনের কি কোনো নির্দিষ্ট পরীক্ষা বা রক্ত পরীক্ষা বা কিছু আমরা চোখের জন্য করি না, শুধু আমরা সাইন দেখেই আমরা সেটার আমরা ট্রিটমেন্ট করি মোটামুটি? হ্যাঁ, সাইন সিমটম দেখে মোটামুটি বোঝা যায় যে আমার অ্যালার্জি হয়েছে, কিন্তু কিছু পরীক্ষা করিয়ে নেওয়া দরকার। যাদের ধরা যাক অনেক দিন ধরে অ্যালার্জিতে রয়েছে, তাদের একটা আইজি লেভেলটা একটু দেখে নেওয়া দরকার। আইজি লেভেল আমরা এটার জন্য রক্ত পরীক্ষা, হ্যাঁ, রক্ত পরীক্ষা আমরা করাই, আমরা আইজি লেভেলটা করাই। আইজি লেভেলে দেখে নিই, হাই আইজি লেভেল, আমরা সেটা বাড়ির লোককে বলে দিলাম, কি পেশেন্টকে বলে দিলাম, তার জন্য ট্রিটমেন্ট করতে হবে। আরেকটা যেটা দরকার, অ্যালার্জি প্রোফাইল একটা করিয়ে নেওয়া দরকার। আমরা হয়তো বলে দিলাম যে আপনার এই সাধারণত কিছু কিছু অ্যালার্জি আমরা বলি ডিম খাবেন না, বেগুন খাবেন না, চিংড়ি মাছ খাবেন না, এসব বলে রাখি, কিন্তু আমাকে একটু স্পেসিফিক হতে হবে যে আমার এই খাওয়ার অ্যালার্জি আছে, তাহলে তার যদি একটা প্রোফাইল, আমরা দূরে থাকতে পারবো, একদম সেগুলো থেকে দূরে থাকতে পারবো, আমরা ওষুধটাকে চাইলে অ্যাভয়েডও করতে পারি। আমরা ওটা যদি 6 মাস পুরোটা যদি না পারে, অ্যাটলিস্ট 6 মাস আমরা সেই খাদ্য থেকে দূরে থাকলাম,
ঠিক ঠিক কি কি কোন অ্যালার্জেন দিয়ে আমাদের সেই স্পেসিফিক বা যেটা পোষ্যর কথা বলছিলাম। হ্যাঁ সেগুলো থেকে আমরা এ করতে পারি। আবার সিভিয়ার কেসে আরেকটা টেস্ট করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা কনজাংটিভাল একটা সাইটোলজি করে নিই, আচ্ছা। কনজাংটিভাল ডিসচার্জ নিয়ে সেটার একটা ইওসিনোফিল কাউন্টটা দেখে নিলাম ও, সিভিয়ার আচ্ছা, কেসে, ওটা একটা আচ্ছা। করা যেতে পারে। আচ্ছা। অথবা টিআর ফিল্ম একটু নিয়ে সেখান থেকে আইজি লেভেলটা একটু দেখে নেওয়া যেতে পারে। ঠিক। এই টেস্টগুলো করলে মোটামুটি একটা আমরা বুঝতে পারি যে কিসে অ্যালার্জি, তাহলে আমরা পিন পয়েন্ট স্পেসিফিক্যালি ওই অ্যালার্জিগুলোকে দূরে থাকতে ওখান থেকে আমরা পেশেন্টকে সাহায্য করতে পারি, যে আমরা হ্যাঁ, fixed তাহলে হয়ে হয়তো গেলাম। তার হলো না, ট্রিটমেন্ট অবধি যেতে হলো না, হ্যাঁ। প্রিভেনশন লেভেলেই হয়তো প্রিভেনশনেই হয়তো ঠিক হয়ে গেল, হয়তো তাকে আর করা treatment এ যেতে পারে হলো আর না। কি। তো আমরা অনেকেরই বাড়িতে দেখি যে আরেকটি বদ অভ্যাসের মধ্যে আমি বলবো, কোনো একটি ড্রপ রাখা থাকে, হ্যাঁ। বাড়ির যা যা হচ্ছে ওই ড্রপ একই ড্রপে সবার কাজ হয়ে গেল। সবার চলছে। হ্যাঁ, তো এটার ব্যাপারে কি মত? এটা তো একটা বদ অভ্যাস বলেই এটা মনে খুবই হয়। বদ অভ্যাস। একটা ওষুধ আমরা কিনে এনে দিলাম, দোকানে গেলাম, বললাম একটা চোখ লাল হয়েছে বা জল পড়ছে বা চুলকাচ্ছে, যা হোক একটা বললাম, ওই সব ওষুধের একটি সব রোগের একটি ওষুধ হয়, সেই ওষুধটা নিয়ে চলে এলাম আমরা বাড়িতে। এবার যার যখন যা হলো ওই ওষুধটি নিয়ে লাগালাম, হ্যাঁ, তাতে কি কখনোই কি সিমটম যাবে না? উল্টে সেটা- বেড়ে যেতেই পারে। সেই তো স্বাভাবিক স্বাভাবিক। আমাদের যেমন শরীরের বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ আছে, চোখেরও আলাদা আলাদা ড্রপ, কিন্তু মানুষের মনে কি ধারণা এই একটি ড্রপেই হয়তো সব কাজ করে যাবে। একদম। তো সেটা একদমই ভুল ধারণা। মহাঔষধি মহাঔষধ, হ্যাঁ, একটা পাওয়া গেছে আর কি, হ্যাঁ, সেটা হ্যাঁ। ওইটা দিয়েই আমাদের সব কাজ এবং হয়ে সেটা যাবে। তো অন্য এটাও কারণ করতে পারে যে আজকে আমি আমার ইনফেকশনে কিছু একটা লাগাচ্ছি, ওই ড্রপটাই আরেকজন লাগাচ্ছে, এবং সেখান থেকে ইনফেকশন ট্রান্সমিট হয়ে যেতে পারে। ট্রান্সমিট হয়ে যেতে পারে। এটাও খুব ভয়ানক ব্যাপার। প্লাস একটা ড্রপ আমরা রেখে দিয়েছি, অনেক দিন ধরে পড়ে আছে, হ্যাঁ ঠিক, সেটা তো আরো ক্ষতিকর হয়ে যাবে। সেটা নিজেই হয়তো একটা ইনফেকশনের কারণ হয়ে গেল। তাহলে আমার ছিল অ্যালার্জি, আমরা সেই নিয়ে ছিলাম, হয়ে গেল একটা অন্য কিছু, সেখান থেকে আমরা infection এখান চলে থেকে গেল। একটা তো আমরা বলতেই পারি দর্শকদের যে বাড়িতে কোনো আই ড্রপ দীর্ঘদিন ধরে রয়েছেন, কিছু হলো আমি ওটাই লাগিয়ে নিলাম, খোলা অবস্থায় রয়েছে, বিশেষ করে হ্যাঁ, আমি একদম। সিলটা খোলা অবস্থায়, সেটা ডাক্তারবাবুর কথা অনুযায়ী সেটা তো একদমই ইউজ করা উচিত না, বা একজনের ড্রপ আরেকজনের ইউজ করা উচিত না, বা এবং সব থেকে বড় কথা, প্রথম কথা এটা বোঝা উচিত আদেও এই রোগের জন্য এই হ্যাঁ, ড্রপটা সেটাই সবচেয়ে কাজে বড় ব্যাপার। দেবে কিনা। তো আমাদের প্রত্যেকের বাড়িতেই যেটা আমরা লক্ষ্য করে থাকি, আমরা বয়স্করা হোক যারাই হোক, বা একটু বাইরে থেকে এলাম, চোখে হাওয়া লাগলো, বা অনেকক্ষণ ধরে পড়াশুনো করছি, আমরা দেখি যে একটা ড্রপ দিলাম, চোখে একটু আরাম লাগলো, আমরা কথায় কথায় টিয়ার ড্রপ বলি। হ্যাঁ, হ্যাঁ। তো তাতে কি অ্যালার্জি এই ক্ষেত্রে কি কোনো তার ভূমিকা আছে, রোগ সারাবার না উপশম কমাবার, কি রকম একটু যদি বলো আমাদের। আচ্ছা, এই ড্রাই আই মানে চোখ যে ড্রাই হয়ে যাচ্ছে, মানে টিয়ার ফিল্মের যে একটু ইনস্টেবিলিটি হচ্ছে, তার সাথে কিন্তু অ্যালার্জির একটা লিঙ্ক আছে। দেখা যায় যে যাদের ড্রাই আই আছে, মানে চোখটা শুষ্ক আছে, তাদের ক্ষেত্রে এই যে ধূলিকণাগুলো যেগুলো বলছিলাম যে অ্যালার্জেন, সেগুলো কিন্তু চোখে আটকে যাওয়ার চান্স থাকে, সেখান থেকে অ্যালার্জি হতে পারে। তাহলে ড্রাই আই একদিক থেকে অ্যালার্জি করতে পারে, মানে চোখে জলটা থাকছে না বলে আমি যদি আমার মানে আমরা সাধারণ মানুষের ভাষায় বলি, ধুয়ে বেরোচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ, আটকে থাকছে। থাকছে। আচ্ছা, তাহলে সেটা ড্রাই আই অ্যালার্জি করছে। ঠিক। আবার উল্টোটাও হতে পারে, অ্যালার্জি ড্রাই আই করছে। আমার ভীষণ অ্যালার্জি হয়েছে, আমার চোখে ইনফ্লামেশন আছে, আমি চোখ রগড়াচ্ছি, তাতে কি হচ্ছে, আমার চোখের যে টিয়ার ফিল্মটা সেটা আনস্টেবল হয়ে যাচ্ছে, সেখান থেকে ড্রাই যেটাকে হচ্ছে। আমরা অশ্রু বলি বা চোখের জল, হ্যাঁ, হ্যাঁ, সেটা মানে বোথ আর ইন্টারলিঙ্কড। ঠিক। ড্রাই আই হলে অ্যালার্জি হতে পারে, আবার অ্যালার্জি থেকে ড্রাই হতে Dry পারে, eye বোথ হতে আর পারে। ইন্টারলিঙ্কড। তো তখন এই টিয়ার ফিল্ম যেটাকে আমরা টিয়ার ড্রপ যেগুলোকে বলি, সেগুলো আমাদের একটু উপশম দিতে পারে মাত্র, একদম। কিন্তু তাহলে রোগটা তো সারাতে পারবে না, রোগ সারাতে পারবে না, এটা একটা অ্যাডিশনাল অ্যাডজাংক্ট রইল। ঠিক। তাহলে আমরা সমস্ত অ্যালার্জির কেসে একটা টিয়ার সাবস্টিটিউট বা টিয়ার ড্রপ দিলে ওটা একটা অ্যাডজাংক্ট, এক্সট্রা প্রোটেকশন আরাম হতে দেয়, পারে, একটা প্রোটেকশন এবং আরামদায়ক। আরাম দেয়। আর শুধু অ্যালার্জির ক্ষেত্রেই না, আমরা সারাদিন যারা কম্পিউটারে বসে আছি বা আমরা ড্রাইনেস নিয়ে আছি, তাদের জন্য এটা একটা হতে মানে পারে আরামদায়ক একটা হ্যাঁ, ব্যাপার। তবে ড্রাই আই একটা বড় টপিক, সেটা নিয়ে আমি একবার রিকোয়েস্ট করবো পরে আলোচনা করা। হ্যাঁ, এটা একটা কারণ অনেক আমরা যেটা আলোচনার দেখতে বিষয়। পাচ্ছি এবং সেটা প্রচন্ড পরিমাণে বেড়ে চলেছে এখনকার ডিজিটাল ওয়ার্ল্ডে ড্রাই আই প্রচুর বেড়েছে। আমরা অবশ্যই এটা একটা মানে ধন্যবাদ তোমাকে যে তুমি এই টপিকটা বললে। আমরা যখনই আমাদের দর্শকদের অনুরোধ আসবে আমি জানি, এবং আমরা এটাকে নিয়ে একটা পরে তোমার সময় চাইবো যে আমরা একদম, একটা একদম। আলোচনা করে যাবো, কারণ হচ্ছে প্রত্যেকটি কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট না জেনে যতক্ষণ না চোখের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তারা এটাকে করতে চলেছে। আমরা অবশ্যই ওটাকে নিয়ে একটা আলোচনা করব। তাহলে আমরা প্রথমে আসি অ্যালার্জিক কনজাংটিভাইটিসের চিকিৎসা। একটা তো আমি সামান্য বললাম যেটা আমাদের জ্ঞানের ভেতর, এছাড়া কি কি ধরনের ওষুধ আমরা ব্যবহার করি? কারণ হচ্ছে আমি এটা প্রশ্নটা করার কারণ হচ্ছে, যে কোনো রুগী যখন যান, এবং আজকাল আমাদের গুগলের যুগে বা চ্যাট জিপিটির যুগে আমরা সবসময় এটা বুঝতে চেষ্টা করি যে কোন ওষুধ আমরা লাগাচ্ছি বা কোন ওষুধে কি ক্ষতি হতে পারে বা না হতে পারে। তো আমি বলবো কি কি ধরনের ওষুধ একটু আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি। আচ্ছা, আমরা অ্যালার্জিতে প্রথমত
প্রথমত ফার্স্ট জিনিস হচ্ছে এই অ্যালার্জেনগুলোকে দূরে সরানো, যেগুলো ট্রিগার ফ্যাক্টর, সেটা তো গেলই। ঠিক। এবার আসি চিকিৎসায়। চিকিৎসার মধ্যে যেটা মেন হচ্ছে, আমরা তো আগেই একটা আলোচনা করলাম যে একটা টিয়ার সাবস্টিটিউট থাকছেই, যেটা ড্রাইনেস কাটানোর জন্য। আর আরেকটা এখন নতুন ওষুধ চলছে, যেটা হচ্ছে যে অ্যান্টিহিস্টামিনিক উইথ মাসেল স্টেবিলাইজার। আচ্ছা। এই কম্বিনেশনে আমরা দেখা যায় যে অ্যাকচুয়ালি এটা তো একটা ইনফ্লামেশন, আমাদের ইনফ্লামেটরি মিডিয়েটার্স অনেক কিছু বেরোয়, সাইটোকাইন্স, ইন্টারলিউকিনস, এগুলো বেরোয়। তো দেখা যায় যে এইগুলোকে যদি আমরা আটকাতে পারি, অ্যান্টিহিস্টামিনিক উইথ মাসেল স্টেবিলাইজার এই গ্রুপের ওষুধ যদি আমরা দিতে পারি, তাহলে দেখা যায় যে এটা অনেক প্রোটেকশন পাওয়া যেতে পারে। কিন্তু যদি অ্যাকিউট স্টেজে আসে, সিভিয়ার কেসে আসে, তখন আমাদেরকে বুঝে শুনে একটু হালকা স্টেরয়েডও দিতে হতে পারে। ঠিক। তাহলে স্টেরয়েড একটা হালকা দেওয়া যেতে পারে, হালকা স্টেরয়েড, তার সাথে সাথে এই অ্যান্টিহিস্টামিনিক বা মাসেল স্টেবিলাইজার দেওয়া যেতে পারে। আর এখন নতুন একটা চিকিৎসা এসছে, সেটা হচ্ছে ইমিউনোমডুলেটর থেরাপি। আচ্ছা। এই ইমিউনোমডুলেটর থেরাপি যাদের ক্রনিক অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে আমরা স্টেরয়েডটাকে একটু দূরে রাখতে পারি এই ইমিউনোমডুলেটর থেরাপি দিয়ে। তাহলে সেটাও কি ড্রপের আকারেই আমরা? সেটাও ড্রপের আকারেই আমরা পেয়ে যাই, ড্রপ বা মলমের আকারে আমরা পেয়ে যাই। সেগুলো লং টার্ম দিলে কিন্তু এই ক্রনিক অ্যালার্জিটা আমরা আটকে দিতে পারি, অনেক ঠিক। উপশম পেতে পারি। ঠিক। তাহলে আমরা যে বারবার বলছি যে আমরা স্টেরয়েডটাকে একটু দূরে রাখতে পারি, কেন? স্টেরয়েড থেকে কি ধরনের ঝুঁকি আছে আমরা যদি? আচ্ছা, স্টেরয়েড যদি আমরা লং টার্ম ব্যবহার করি, স্টেরয়েডের কিছু কিছু সাইড এফেক্ট আছে চোখের। এক নম্বর, যদি লং টার্মে দিই, এক নম্বর হচ্ছে স্টেরয়েড গ্লুকোমা আনতে পারে। আচ্ছা। এটা এক নম্বর। দু নম্বর, দেখা যায় যে স্টেরয়েড যদি আমরা লং টার্ম ব্যবহার করি, চোখের এক ধরনের স্পেশাল টাইপের ছানি নিয়ে আসে, যেটাকে বলে পোস্টিরিয়ার সাবক্যাপসুলার ক্যাটারাক্ট, এটা আনতে পারে। আর স্টেরয়েড যদি টানা ব্যবহার করি, একটা উন্ড হিলিংটা একটু ডিলেড হয়ে যায়। চোখে যদি কখনো ইনজুরি হলো, কিছু উন্ড এলো, সেটা কিন্তু হিলিং করতে একটু ডিলে করে দেয়। বা অন্য কোনো ধরনের ইনফেকশনের চান্স হয়তো পারে। সুপারের ইনফেকশন হতে পারে। ঠিক। প্লাস আমাদের কর্নিয়াতে স্কার আসতে পারে পরবর্তীকালে। ঠিক, ঠিক। তো এই জিনিসগুলোর জন্য আমরা স্টেরয়েডটা অ্যাভয়েড করতে পারি, বা দরকার হলে স্টেরয়েড দিতে হবে হয়তো, সেটা হয়তো অল্প দিনের জন্য দিলাম, ঠিক, আমাদের সাইড এফেক্টগুলো এলো না। ঠিক। তাহলে এখান থেকেও আমাদের একটা কথা আমাদের বুঝতে হবে যে পরিমিত এবং আন্ডার সুপারভিশন স্টেরয়েডের ব্যবহার কিছু খারাপ না, এবং খুব জরুরি। কিন্তু আমরা দোকানে গেলাম আর স্টেরয়েড একখানা দিয়ে দিল, হলো ম্যাজিকের মতো আমার কমে গেল, সব বহু ক্ষতি, আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেল। আমরা লং টার্ম দিলাম, ওটা রেখে দিলাম স্টেরয়েডটা বাড়িতে এনে, আমার যখনই চোখ লাল হলো, চুলকানি হলো, আমি ওটা 4-5 দিন করে লাগাই। তাই নয়, পাশেরও লোকের চোখ চলকালা এটা লাগে আমার। আমরা অনেক রোগীকে দেখেছি একটা স্টেরয়েড বাড়িতে রাখাই আছে, আর যখনই চুলকানি হয় সে লাগিয়ে নেয়। এইভাবে সে বছরের পর বছর লাগিয়ে যাচ্ছে। হঠাৎ করে একদিন এলো চোখে ব্যথা নিয়ে, অন্য দেখতে অসুবিধা হচ্ছে নিয়ে, চোখের প্রেশার দেখলাম বেড়ে গেছে, গ্লোকোমা হয়ে গেছে, বা খুব কম বয়সে ছানি পড়ে গেছে, গ্লোকোমা এসে গেছে, অনেক কিছু স্টেরয়েড ইনডিউসড গ্লোকোমা এসে হাজির। তাহলে আমরা এটা আজকের এপিসোড থেকে আমরা দর্শকদের বলতে পারি যে স্টেরয়েড মানে ভয় পাওয়ার নয়, যদি সেটা ডাক্তারবাবু সুপারভিশনে নেওয়া যায়। স্টেরয়েডকে যদি আমরা ঠিক পরিমিতভাবে টেপারিং ডোজে ঠিক সময়ে আমরা দিতে পারি, তাহলে স্টেরয়েড কিন্তু কোনো ক্ষতি করবে না। অবশ্যই, কিন্তু এবং বরঞ্চ অনেক লাভজনক এই ক্ষেত্রে। মেনলি এই ক্ষেত্রে আমাদের অ্যাকিউট কেসগুলোকে অনেক ইমপ্রুভ করে দিতে হবে। কিন্তু স্টেরয়েড যদি আমরা ব্যবহার করতে থাকি, মানে কোনো তার হিসেব রইল না, সেক্ষেত্রে অনেক কমপ্লিকেশনস এসে যাবে। ঠিক। তখন একটা তাৎক্ষণিক হয়তো তাকে একটা উপশম দিলেও সেটা বড় ক্ষতি করে, ভবিষ্যতে বড় ক্ষতি নিয়ে হাজির হয়ে যাবে। ঠিক। তাহলে আজকে আমরা যেটা জানলাম, অবশ্যই যে স্টেরয়েড থেকে গ্লকোমার মতো রোগ হতে পারে, ক্যাটারাক্ট বা ছানি পড়ে যেতে পারে কম বয়সে, কোনো ইনজুরি থাকলে সেটা ঠিক হওয়ার সম্ভাবনা কমে, এবং যেটা আরেকটা কথা হলো আমরা অন্যান্য ইনফেকশনকে নিমন্ত্রণ করে নিয়ে আসতে পারি যে আমরা স্টেরয়েড দেওয়ার জন্য। তো এছাড়া আমরা যেটা বললাম যে তুমি বলছিলে মাসেল স্টেবিলাইজার বা আর অ্যান্টিহিস্টামিনিক বা ইমিউনোমডুলেটর, এই ওষুধগুলো কি আমরা যখন তোমরা দাও, সেগুলো কি লং টার্ম আমাদের লাগাতে হয় না? ওটা কিভাবে যদি একটু বলো, তাহলে দর্শকরা একটা গাইডেন্স পাবে যে একদম এতদিন। কারণ কোনো ডাক্তারবাবু একজনকে ওষুধ দিলেন, সে ভাবছে তাই মাসের পর মাস লাগাচ্ছি, আদৌ কি লাগানো উচিত? একটু যদি ক্লিয়ার করলাম। আচ্ছা, মাসেল স্টেবিলাইজার বা অ্যান্টিহিস্টামিনিক, আগে মাসেল স্টেবিলাইজার আলাদা করে পাওয়া যেত, অ্যান্টিহিস্টামিনিক আলাদা করে পাওয়া যেত। এখন মাসেল স্টেবিলাইজার, অ্যান্টিহিস্টামিনিক একসাথে পাওয়া যায়। কিছু ভালো ড্রাগ আছে, যেমন ওলোপ্যাটাডিন, বিপোটাস্টিন, অ্যালক্যাফটাডিন। এরা কি করে? এরা কোনো ক্ষতি করে না। এরা আমাদের যে ইনফ্লামেশন, যেটা কি হয়, মাসেলগুলো ভেঙে যায়, ডিগ্র্যানুলেশন হয়ে যায়, এবং সেখান থেকে অনেক ইনফ্লামেটরি মিডিয়েটার্স বেরিয়ে যায়, সেগুলোকে এরা আটকে দেয়, স্টেবিলাইজ করে দেয়। মাসেলকে স্টেবিলাইজ করে দিল বা অ্যান্টিহিস্টামিক রোল প্লে করলো, তাহলে কি হচ্ছে, ইনফ্লামেশন কমে গেল। তো এইগুলোকে যদি আমরা লং টার্ম ইউজ করি, তাহলে কিন্তু আমরা প্রিভেন্টিভ অনেকটাই কাজ করে যাবে, এবং এদের কোনো সাইড এফেক্ট নেই।
ঠিক তো এই 3টে গ্রুপের ড্রাগ আমরা ইউজ করতে পারি। অ্যালার্জি কনজাংটিভাইটিস ইউজ করি আমরা। এবার এলাম ইমিউনোমডুলেটরের ব্যাপারে। দেখা যাচ্ছে যাদের ক্রনিক অ্যালার্জি আছে, অনেক দিন ধরে আমরা ট্রিটমেন্ট করে যাচ্ছি, টিয়ার সাবস্টিটিউট দিলাম কি মাসেল স্টেবিলাইজ অ্যান্টিহিস্টামিনিক দিলাম, তাতেও কমলো না, বা স্টেরয়েড দিলাম, স্টেরয়েডেও কমলো না। এবার আমাদের ভয় লাগছে স্টেরয়েড তো বেশি দিন দেওয়া হবে না, দেওয়া যাবে না, বাড়ির লোকও চিন্তা করছে বাপরে এতদিন ধরে ডাক্তারবাবু স্টেরয়েড দিচ্ছে। তখন কিন্তু আমাদের একটা নতুন ট্রিটমেন্ট এসে গেছে, সেটা হচ্ছে ক্রনিক ইমিউনোমডুলেটর থেরাপি। তো দুটি ড্রাগ আমাদের এসছে, একটি ড্রপ ফর্মে পাওয়া যায় আর একটি অয়েন্টমেন্ট ফর্মে পাওয়া যায়। একটি হচ্ছে সাইক্লোস্পোরিন, যেটা ড্রপ ফর্মে পাওয়া যায়, আর একটা হচ্ছে ট্যাক্রোলিমাস, যেটা হচ্ছে অয়েন্টমেন্ট হিসেবে পাওয়া যায়। তো এইগুলোকে যদি আমরা টানা 2 মাস 3 মাস ব্যবহার করি, এরা ইমিউনোমডুলেটর, মানে কি আমাদের ইমিউন সিস্টেমটাকে এরা ডাইরেক্ট মডুলেট করছে। আমাদের ডাইরেক্ট টার্গেট যে ইনফ্লামেটরি মিডিয়েটার্স, ইন্টারলিউকিন, সাইটোকাইন্স, এদেরকে ডাইরেক্ট এরা টার্গেট করছে। তাহলে আমরা ডাইরেক্ট যে টার্গেট করলে আমাদের এগুলোতে অনেক এফেক্টিভ কাজ করে এবং অ্যালার্জিটা তখন আমাদের কমে, অনেকটাই কমে যায়। আমরা দেখেছি এই মডুলেটর দিয়ে, আমি ইমিউনোমডুলেটর প্রচুর দিই, তো ইমিউনোমডুলেটর দিয়ে আমি দেখেছি এই অ্যালার্জিকে লং টার্মে খুব ভালো একটা, এবং সেখানে ক্ষতির আশঙ্কা অনেক কম। এটাকে একটা স্টেরয়েড স্পেয়ারিং থেরাপি বলা যেতে পারে, যেখানে আমাদের স্টেরয়েড দিতে হলো না, কিন্তু ইমিউনোমডুলেটর দিয়ে আমরা রোগটাকে ভালো করে দিতে পারলাম। হয়তো সেই ওষুধের দাম একটু বেশি, কারণ এটা নতুন ওষুধ, এটার দাম হয়তো একটু বেশি পড়ে যায়, কিন্তু রিলিফ আমাদের আগে পাওয়া যায়। কথা বলছিলাম যে মাসেল স্টেবিলাইজার, ইমিউনোমডুলেটর, খুব সুন্দরভাবে জিনিসগুলো শুনলাম। তো আমাদের স্টেরয়েড নিয়ে যখন কথা বললাম, তার কিছু ক্ষতিকর দিক আমরা বললাম, এগুলোর কি কোনো ক্ষতির না, এগুলো প্রায় সাইড এফেক্ট অনেক কম বললেই চলে? একটু যদি এই বলো। যে মাসেল স্টেবিলাইজার বা অ্যান্টিহিস্টামিনিক আছে, এদের সাইড এফেক্ট খুবই কম, এদের কোনো সেরকম কোনো সাইড এফেক্ট নেই। এগুলো লং টার্মে আমরা ইউজ করতেই পারি। ঠিক। আমরা সাধারণত বলে দিই যে আপনার কখনো যদি পরবর্তীকালে এটা হয়, এটা আপনি কন্টিনিউয়াস লাগিয়ে যেতে পারেন। ঠিক ঠিক ঠিক। আর ইমিউনোমডুলেটরটা আবার কোনো, বা আমরা ভয় পাই যে ইমিউনোমডুলেটর আবার কি ওষুধ কি ইয়ে, তো এইগুলো চালানোর সময় আমরা একটু বাচ্চাদেরকে একটু আমরা মানে ইয়ে করে দেখতে থাকি যে কেমন আছে, একটু মনিটর করতে থাকি যে কেমন আছে। আমরা বলি একবার এক মাস বাদে একবার দেখিয়ে যান, কি কেমন আছে জানান একটু, এইভাবে আমরা মনিটর করতে থাকি। তবে লং টার্ম সাইড এফেক্ট কিন্তু এদের কারণ নেই, আছে সেই ভয় পাওয়ার কিছু কোনো ভয় পাওয়ার আচ্ছা, কিছু আমি নেই। বলি যে তোমাদের কাছে তো রুগীরা আসছেন, বছরের পর বছর আসছেন, কারণ এটা তো একদিনে কমে যাওয়ার হয়তো জিনিস একদমই নয়। নয়। তার কারণ তুমি বারবার লং টার্মের কথা বলছো, তো তারাও কি কিছুদিন পর ডাক্তারবাবুর উপর বিরক্ত হয়ে যায় যে কি ডাক্তারবাবু আগের বছরও হয়েছিল, এবছরও হচ্ছে, আপনার ওষুধটা বোধহয় ঠিক হচ্ছে না, এই ধরনের কি তোমরা ফেস করো? এই ইস্যুটা অ্যালার্জির ক্ষেত্রে আমরা খুব ফেস করি। এটা ইনফেকশন নয়, ওষুধ দিলাম সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল, পেশেন্ট খুব খুশি হয়ে চলে গেল। এইটা হচ্ছে, এই অ্যালার্জিটা পুরোপুরি ঠিক হয় না। এটা দেখা যায় যে ওষুধ দিলাম, কিছুদিন ঠিক হলো, হয়তো 1-2 মাস লাগলো, তার মধ্যে ঠিক হয়ে গেল, আবার পরের বছর আবার এলো। এইভাবে দেখা গেল আমাদের ফাইল এরকম মোটা হয়ে যায় যে একটার পর একটা প্রেসক্রিপশন, একটার পর একটা, আমি নিজেই দেখতে থাকি আমার নিজেরই প্রেসক্রিপশন পরপর লাগানো রয়েছে। এবার পেশেন্ট ফেড আপ হয়ে গেল, বাড়ির লোক ফেড আপ হয়ে গেল, তারা ভাবলো যাই একটা অন্য ডাক্তারকেই দেখাই। সেখানে ওই ঘুরি ফিরে একই তো চিকিৎসা, এই তো 3 রকমের ওষুধ পাওয়া যায়, এইটাই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। সেখানে হয়তো কারুর লাভ হলো, কারু হলো না। এবার তারা দেখলো সেখানে লাভ হয়ে গেল, হয়তো তাহলে সেখানে হয়তো ভালো বেটার কিছু ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু ব্যাপারটা তা নয়। এই ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে দেয়া, এবারে এটা ডিপেন্ড করছে কার অ্যালার্জিক ইমিউন সিস্টেমটা কীরকম। যার ইমিউন সিস্টেমটা একটু ভালো, একটু সে মানে ভালো আছে, তার একটু তাড়াতাড়ি ভালো হয়ে গেল। আর যার রেজিস্ট্যান্স পাওয়ার কম, তাদের ইমিউন সিস্টেম একটু পুয়ার, তাদের একটু সময় লেগে গেল। তবে দেখা যায় যে একটা বয়সের পর এগুলো অনেকটাই ঠিক হয়ে যায়। আচ্ছা, এটা তাহলে বলো, তাহলে কীরকম হয়, মানে আজকে হয়তো কোন বয়সের বাচ্চারা, মানে সব থেকে কম বয়সী বাচ্চা উইথ অ্যালার্জিক কনজাংটিভাইটিস তুমি কীরকম তোমার মানে ক্লিনিকে আসে? সব থেকে কম বয়সের বাচ্চা আমি আজকেই দেখেছি যে একদম 15 দিনের বাচ্চা চোখ চুলকানি নিয়ে এসছে, চোখ চুলকানি হচ্ছে, লাল হচ্ছে, সেই নিয়ে এসে গেল, চোখ রগড়াচ্ছে। তো এটা বয়সে কোনো নেই, যে কোনো সময় থেকেই হতে পারে। বাচ্চাদের চোখের কাছে হাত নিয়ে যাচ্ছে, রগড়াচ্ছে, আমি দেখলাম কোনো ইনফেকশন নেই, কোনো ডিসচার্জ নেই, অ্যালার্জিক, তাহলে এর কোনো বয়স হয় না। আবার উপর দিকেও কোনো বয়স হয় না, বড়দেরও হতে পারে। তবে সাধারণত দেখা যায় যে স্কুল গোয়িং চিলড্রেন যারা, তাদের ক্ষেত্রে এটা কমন হয়। তো ওই সময়টাতে দেখা যায় যে এটা বেশি হয়। আর এটাও দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মোটামুটি একটু বয়সন্ধির সময় 18 বছর বয়স হয়ে গেলে এটা অনেকটাই কমে যায়।
আচ্ছা, সেটা দেখা তাহলে যায়। এটাও তো তোমরা পেশেন্টের বা রোগীদের বাড়ির লোককে এবং রোগীকে বোঝাও। হ্যাঁ, যে আপনারা ধৈর্য ধরুন, আহ, এই 18 বছর হলেই কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে। আচ্ছা। তাতেও সবাই বিরক্ত হয়ে যায়, 18 বছর তো এখন স্বাভাবিক, অনেক আজকাল দেরি। তো আবার ফার্স্ট লাইফে লোকের তো আজকে হলে একদম, কালকে আজকেই ঠিক করতে হবে, কালকেই ঠিক করতে হবে। ঠিক। এবার কারো কারো ক্ষেত্রে ঠিক হলো, কারো কারো ক্ষেত্রে থেকেই গেল। তবু এটা এটা পেশেন্টদের তো আমরা আজকের এপিসোডের মাধ্যমেও বলতে পারি হ্যাঁ। যে এটা নয় যে ডাক্তারবাবু ইচ্ছা করে সেটা কমাচ্ছেন না, বা উনি এমন কোনো ওষুধ দিচ্ছেন যেটা প্রোটোকল বিরোধী। একদম। সবই একই রকম ট্রিটমেন্ট, যেটা প্রোটোকল, যেটা সায়েন্স ঠিক করেছে, রিসার্চ ঠিক করেছে, সেই ওষুধই দেওয়া হচ্ছে। কিন্তু ধৈর্য পেশেন্টের, মানে ধৈর্য রাখতেই রোগীকে হবে। বা রোগীর বাড়ির লোককে ধৈর্য এখন রাখতে নতুন হবে। নতুন অনেক ওষুধ বেরিয়ে গেছে, তো এই ইমিউনোমডুলেটর থেরাপি তো আমরা দিচ্ছি। তবে ভবিষ্যতে রিসার্চ চলছে, এটা নিয়ে আমরা অনেক পড়াশোনা করছি, অনেক রিসার্চ চলছে। আরো নতুন নতুন কিছু ওষুধ আসার চান্স আছে, আচ্ছা যেটা টার্গেট করবে আচ্ছা। এই ইমিউন সিস্টেমটাকে, টার্গেট করবে কি পার্টিকুলার অ্যালার্জেনকে টার্গেট করবে। ঠিক। এরকম কিছু নতুন নতুন ওষুধ কিন্তু মার্কেটে মানে নিকট ভবিষ্যতে আমরা এটা আশা করতে পারি। আসছে। এটা নিয়ে আমরা পড়াশোনা করছি, রিসার্চও চলছে। তো এটা আমরা অনেক জার্নালেও দেখছি। তো এগুলো এলে হয়তো ভবিষ্যতে আরেকটু উপকারী better হবে। প্রমাণিত হলে তখন তো আমাদের মার্কেটেও আসবে, আসবে, আশা করি তখন আরো হয়তো ভালো এটার কুইক ট্রিটমেন্টটা পাওয়া যাবে, তখন হয়তো অতটা ইয়ে করতে হবে না। আচ্ছা, আমরা সবসময় বলি যে, বা আমরা আলোচনা করলামও যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো যেখানে আমরা অ্যালার্জেন বুঝতে পারছি যে এটা থেকে হচ্ছে, এটা থেকে হচ্ছে না, বা এই সিজনে আমার বেশি হয়, বা আমার ঘরে কোনো পোষ্য আছে সেখান থেকে বেশি হয়, এটসেট্রা, সেগুলো ছাড়া আমরা কি অন্য কোনোভাবে জিনিসটাকে একটু প্রতিরোধ করতে পারি? মানে আমি বলতে চাইছি চোখ পরিষ্কার রাখা বা কিছু চশমা পরা, এই ধরনের কিছু। হ্যাঁ, আমি পুরো ব্যাপারটাতেই আসি। আমরা যদি একটা একটা করে জিনিস ভাবি, আমাদের বাড়ির ব্যাপারটা যদি ভাবি, বাড়িতে দেখা যায় যে কিছু কিছু জিনিস জায়গাতে ধুলোটা বেশি থাকে। যেমন আমরা পর্দার মধ্যে অনেক ধুলো থাকে, কার্টেন, একদম একদম। ওটা যদি আমরা একটু পরিষ্কার রাখতে পারি, বা হয়তো পুরনো সোফা বাড়িতে আছে, সেখানেই বাচ্চারা বসছে, সবাই বসছে, তার মধ্যে ধুলো থাকে। আমরা এসি আমরা খেয়াল করি না, এসির এয়ার ফিল্টারের মধ্যে প্রচুর ধুলো থাকে, সেগুলো যদি আমরা পরিষ্কার রাখতে পারি, এইগুলো কিন্তু ছোট ছোট জিনিস আমরা মানে ঠিক রাখতে পারি। মানে সেই যে যে ধুলোকণা উড়ে বেড়ায়, আমরা, তুমি যেটা বললে, অনেক সময় পর্দা সরালেই মনে হয় একটু ধুলো আলো দিয়ে দেখা যায়। এই জিনিসগুলোকে আমাদের আমাদের কমালে, পর্দা পরিষ্কার রাখতে পারি, সোফা পরিষ্কার রাখতে পারি, আমরা এয়ার ফিল্টার ঠিক রাখতে পারি, এগুলো থেকে অনেকটাই হতে পারে। প্লাস আমাদের চোখ পরিষ্কারের যে কথাটা, এটা বাড়ির এই পরিষ্কারের কথা গেল। এবার চোখ পরিষ্কারের যে কথাটা, চোখ যদি আমরা পরিষ্কার জলে, ঠান্ডা জলে যদি চোখ ধুতে পারি, মাঝে মাঝে বাইরে থেকে খেলে এলাম বা বাইরে ঘুরে টুরে এলাম, আমরা পরিষ্কার জলে চোখ ধুলাম, তাতে কোনো ক্ষতি নেই, নর্মাল ব্যাপার। আমরা ঠান্ডা জলে, বেসিনের ঠান্ডা জলে আমরা চোখ ধুয়ে নিলাম, সেখান থেকে দেখা যায় যে অনেক বাইরের ধূলিকণা, এয়ার পলিউশন বা ফুলের রেণু যেগুলো বাইরে ঘুরে বেড়ায়, সেখান থেকে আমরা চোখকে পরিষ্কার রাখতে পারি। ঠিক। প্লাস আরেকটা জিনিস করা যেতে পারে, আমরা ঠান্ডা একটা তোয়ালে নিলাম, তোয়ালে একটু ঠান্ডা জলে ডুবিয়ে একটু চোখটাকে কম্প্রেস করলাম, কোল্ড কম্প্রেশন। এতে দেখা যায় যে অনেক অ্যালার্জি খুব ভালো উপশম পাওয়া যায়। কোল্ড কম্প্রেশন বলে। আমরা 10 মিনিট চোখে একটু কোল্ড কম্প্রেশন দিলাম চোখ ধোয়ার পরে, ঠিক, খুব ভালো কাজ করে দেখা যায়। ঠিক 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 ঠিক। তাহলে সেগুলো থেকে, এবং যেখানে আমরা সব থেকে বেশি তোমরা দেখতে পাও, যেটা তোমরা বলছিলে, সেটা হচ্ছে ধরো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, একদম তাদের মধ্যে তো তাহলে এটা আরও বেশি হয়। ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যে ড্রাই ওয়েদার, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সেখানে এয়ার পলিউশন আরও বেশি। আমরা এমনি জানি এয়ার পলিউশনে এত কিছু রয়েছে, সেইখানে এই ব্যাপারগুলো আরও বেশি হয়। সেই জায়গার রোগীদেরকে আরও সচেতন হতে হবে। তাহলে কি সেই ক্ষেত্রে আমাদের কোনো ঢাকা চশমা টশমাও তারা পড়তে পারে? একদম, আমরা সানগ্লাস পড়তে পারি। এখন তো পাওয়ারের সানগ্লাসও পাওয়া যায়, যাদের চশমা আছে তারা পাওয়ারের সানগ্লাস নিল, এমনি সানগ্লাস নিল, তাতে অনেক প্রোটেকশন পাওয়া যাবে। ঠিক, মানে চোখের সঙ্গে ওই ধুলোবালির কন্ট্যাক্টগুলো, যেমন আমরা জামা পরলে শরীরে কম লাগে, চশমাটা পরে আমরা একদম আমাদের সেটা আমরা করতে পারি, অনেকটাই প্রোটেকশন থাকবে। ঠিক ঠিক, অনেকটাই আমরা এইভাবে যদি আমরা এই ট্রিগার ফ্যাক্টরগুলোকে সরিয়ে রাখতে পারি, আমাদের ওষুধ লাগানোর দরকার নেই, এমনি প্রতিরোধ হয়ে যাবে। ঠিক ঠিক। আচ্ছা, একটা কথা বলি, এটা আমি ভালো স্বভাব না খারাপ স্বভাব, আমি রুগীদের তোমরা কি বলবে? এই যে কিছু লোকের স্বভাব এই সময় থেকে যায়, যেটা অভ্যাসে পরিণত হয়ে যায়, বারবার চোখে জলের ঝাপটা দিয়ে ধোয়া, এই ব্যাপারে তোমার কি মত? যে হ্যাঁ, চোখের জলে ঝাপটা দেওয়া দরকার, সেটা পরিমিত। মানে সবসময় যে চোখের জলের ঝাপটা দিয়ে দিলাম, তাহলে তো ওটা একটা আবার অন্যদিকে চলে যাবে, অবসেসিভ কম্পালশনে চলে আসবে। তো সেটার কোনো দরকার নেই। আমরা বাইরে থেকে ঘুরে এলাম, একটু ঠান্ডা জলের চোখের ঝাপটা নিলাম, হলাম, তাহলেই বেরিয়ে গেল। সবসময় ঝাপটা দেওয়া তো দরকার নেই, সেখান থেকে আবার তাহলে ধুলোবালিটাকে ওয়াশ আউট করার জন্য যেটুকু দিলাম, একবার চোখে জল দিয়ে তারপর হয়তো চোখে একটা টিয়ার সাবস্টিটিউট লাগিয়ে নিলাম, ঘরে থাকলো একটা। ঠিক। আর চোখের, তোমার কথা অনুযায়ী, চোখের ময়লা
যেগুলো আসছে এবং সেগুলোকে ধুয়ে ফেলার জন্য তো ভগবানের সৃষ্টি করা চোখের জল বা যেটা অশ্রু, আমরা আছে সেটা আমাদের তো বলছিলাম। চোখে টিয়ার ফিল্ম আছেই, টিয়ার ফিল্ম তার আছে। নিজস্ব কিন্তু একটা প্রতিরোধ ক্ষমতা আছে। সেই। টিয়ার ফিল্মে নিজস্ব কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো প্রোটেক্টিভ ব্যাকটেরিয়া, ঠিক। যারা কিন্তু বাইরের ধুলোকণাকে এমনি মারার ক্ষমতা রাখে। আমরা যদি চোখে, সবাইকার হয়তো চোখে জল নেওয়া সম্ভব হয় না, তাহলে সেগুলোর প্রোটেকশন কে দিচ্ছে? ঠিক, continue আমাদের তো চোখে, চলছেই। আমার টিয়ার ফিল্মে সেটা আছেই, প্রোটেক্টিভ ব্যাকটেরিয়া, ঠিক। তারা কিছুটা প্রোটেকশন এমনি দিয়ে দিচ্ছে। ঠিক ঠিক, তাহলে সেটা বোঝা গেল। একটা জিনিস একটা বলি, সেটা হচ্ছে আজকালকার দিনে যত টেকনোলজিক্যাল উন্নতি হয়েছে আমাদের মধ্যে এসছে, যেটা হয়তো আমরা 10-15 বছর আগে শুনতে পারতাম না। পাওয়ারের ক্ষেত্রে বলি বা কসমেটিক রিজনে বলি, আমাদের এখন বহুজন মহিলারা বিশেষ করে কসমেটিক রিজনে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করছে। হ্যাঁ, এর সঙ্গে যদি তুমি একটু বলো অ্যালার্জি কনজাংটিভাইটিসের কি ব্যাপার, বা কারোর যদি সেটা থাকে তার কন্ট্যাক্ট লেন্স ইউজ করাটা কতটা ঠিক হতে পারে, বা বেঠিকানাটা খুব কমন প্রশ্ন, আমরা বুঝতেও পারি না যে কত লোক ব্যবহার করছে। তো এইটা একটা কিন্তু খুব কমন ইস্যু, যে কন্ট্যাক্ট লেন্সের সাথে অ্যালার্জিক কনজাংটিভাইটিসের কি সম্পর্ক। হ্যাঁ, কন্ট্যাক্ট লেন্স আমরা ব্যবহার করব, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কন্ট্যাক্ট লেন্সে থাকাকালীন, পড়া চলাকালীন যদি আমাদের অ্যালার্জি হয়, তাহলে কয়েকটা দিন কন্ট্যাক্ট লেন্সকে বাদ রাখতে হবে। ঠিক। আরেকটা কথা, এই যে মানে এই যে কন্ট্যাক্ট লেন্সের হাইজিন মেনটেন করা খুব দরকার, তাদেরকে পরিষ্কার করা, এইগুলো কিন্তু মেনটেন করতে হবে, এবং পরিষ্কার হাত ধুয়ে পরিষ্কার রেখে কিন্তু কন্ট্যাক্ট লেন্স পরতে হবে। এবং যখন অ্যালার্জি হবে তখন তো বললামই যে ওটা অ্যাভয়েড করাই ভালো হবে। ঠিক। এবং আরেকটা জিনিস দরকার, যারা কন্ট্যাক্ট লেন্স কারণ এই যে যেটা তুমি বলছিলে শুরুতে চোখ রগড়ানো, তাতে কন্ট্যাক্ট লেন্স থাকলে বিপদ হয়ে একদম বিপদ হয়ে যাবে, কন্ট্যাক্ট লেন্স খুলে বেরিয়ে চলে আসবে, ওটা আরো ঘষার কারণ হ্যাঁ, হবে। তো যদি আমাদের অ্যালার্জিক কনজাংটিভাইটিস দেখা দেয়, চোখ চুলকাচ্ছে বা জল আসছে, আমরা ধরে নিলাম অ্যালার্জিক কনজাংটিভাইটিসের দিকে যাচ্ছি, ইটস বেটার টু অ্যাভয়েড কন্ট্যাক্ট লেন্স। কদিন কন্ট্যাক্ট লেন্স বাদ দিলাম, এটা করতে পারি। এক্স্যাক্টলি তাই। সেটা তাহলে আমরা সেই সময়টাতে বাদ দিলে আমার হয়তো চিকিৎসাটা বা সেরে ওঠাটা একটু তাড়াতাড়ি হয়ে গেল, বা অন্যান্য বিপদ কম। হ্যাঁ, আমি ঠিক হয়ে গেলাম, আবার কন্ট্যাক্ট লেন্স লাগাই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। আচ্ছা, তুমি তখন আমাকে বললে যে দু রকম যেটা হয়, একটা আমি জিজ্ঞেস করছিলাম যে কোনো নির্দিষ্ট ঋতুতেই বেশি হয় কিনা, সিজনাল, পেরিনিয়াল, তারপর হচ্ছে তোমার অ্যাটোপিক কনজাংটিভাইটিস। তো আমি একটু যদি বলো এগুলো কোনটা কি। আমি একটু মেডিকেল সায়েন্সেরই কোশ্চেন ডাইরেক্ট এই কারণে করছি, কারণ যারা ভুগছে তারা এখন এই নামগুলো জেনে গেছে। তো সেই জন্যই আমি জানতে চাইছি। এই অ্যালার্জিক কনজাংটিভাইটিসের অ্যাকচুয়ালি তিনটে ভাগ হয়, একটা সিজনাল, আগেও বললাম, সিজনাল, পেরিনিয়াল আর অ্যাটোপিক। ঠিক। এবার কথা হচ্ছে, আর এর একটা স্পেশাল ভ্যারাইটি আছে ভার্নাল, সেটা পরে আসছে। তো সিজনাল হচ্ছে একটা পার্টিকুলার সিজনে হবে, দেখা যায় যে এই ড্রাই ওয়েদারে, এই হট ওয়েদারে এটা বেশি হয়। ঠিক। এটা একটা গেল। আরেকটা গেল পেরিনিয়াল, সারা বছর ধরে হতে থাকছে, সেটা অবশ্য বাচ্চাদের খুব একটা হয় না, সেটা সাধারণত বড়দেরই হয়, সারা বছর একটা অ্যালার্জি থেকে যায়, এটা একটু আনকমন। আরেকটা হচ্ছে অ্যাটোপিক কনজাংটিভাইটিস, আর সেটা কি, সেটা হচ্ছে যাদের একটু এক্সিমা থাকে বা শারীরিক অন্যান্য অ্যালার্জি থাকে, তাদের যে অ্যালার্জিটা হয় সেটাকে বলে অ্যাটোপিক কনজাংটিভাইটিস। মোটামুটি ট্রিটমেন্টের ক্ষেত্রে এগুলো আমরা একই হয়ে যায়। আচ্ছা। এরপরে এই সব মিলিয়ে একটা স্পেশাল গ্রুপ চলে আসে, যেটাকে বলে ভার্নাল কনজাংটিভাইটিস। এটি হচ্ছে বাচ্চাদের যে স্পেশাল অ্যালার্জিটা হয়, খুব চুলকাচ্ছে, চোখে একটা ঘোলাটে ভাব আছে, তাকেই বলে ভার্নাল কনজাংটিভাইটিস। এটা একটা অ্যালার্জিক কনজাংটিভাইটিস, এটা একটা স্পেশাল সঙ্গে আমাদের কখনোই ভাইরাসের কোনো সম্পর্ক একদম না, এটা ভুল হতে পারে, যেটা মানুষ অনেক সময় আমরা ভুলে গেল। ভার্নাল, ভাইরাল না, একদমই না, ভাইরাল আলাদা, ভার্নাল, VRNAL, ভার্নাল। এটা আর একটা নাম আছে, এটাকে বলে স্প্রিং ক্যাটারা। তার মানে কি, এটা স্প্রিং, বসন্তকালে হয়। এই যে গরমটা জাস্ট পড়লো, খুব গরম ঢুকলো, এই বসন্তকালে বাচ্চাদের হলো, এইটাকে বলে ভার্নাল কনজাংটিভাইটিস। ঠিক, এটা একটা অ্যালার্জিক কনজাংটিভাইটিস, এটা একটা স্পেশাল টাইপ অফ অ্যালার্জিক কনজাংটিভাইটিস, একদম সম্পর্ক নেই। এই ভার্নাল কনজাংটিভাইটিস একটা স্পেশাল টাইপ অফ অ্যালার্জিক কনজাংটিভাইটিস, যেটা সাধারণত কম বয়সী ছেলে মেয়েদের হতে থাকে। ঠিক। আচ্ছা, তো এই ভিকেসি যেটা তুমি বললে সব কিছু মিলিয়ে একটা ভিকেসি, ভার্নাল কেরাটো কনজাংটিভাইটিস হতে পারে, এটা যদি আমাকে একটু ডিটেলে বলো, কি কি ধরনের খারাপ পর্যায়ে পৌঁছাতে পারে, আদৌ পৌঁছায় কিনা, পৌঁছালে কি কি ধরনের খারাপ পর্যায়ে? এই ভার্নাল যে কেরাটো কনজাংটিভাইটিস, যেটা কেরাটো মানে কি কর্নিয়া, কনজাংটিভা, তাহলে এটা কর্নিয়াকে ইনভলভ করে দেয়। কর্নিয়া মানে, আমি আবার রিপিট করছি, কালো জায়গা, চোখের যে কালো, সাদার মধ্যে যে কালো মণিটা, ওটাকে আমরা বলি কর্নিয়া। তো দেখা যায় এই ভার্নাল কনজাংটিভাইটিসে চোখের যে কনজাংটিভাতে যে কালো কালো সাদা সাদা দানা এসে যায়, যেটাকে বলে প্যাপিলি, এটা গিয়ে কর্নিয়াতে ঘষা খায়, দিয়ে পরবর্তীকালে দেখা যায় যে এই কর্নিয়াতে একটা স্পেশাল টাইপ অফ আলসার সৃষ্টি করে। ভার্নাল কনজাংটিভাইটিসের সবচেয়ে মারাত্মক কমপ্লিকেশন হলো কর্নিয়াতে একটা আলসার, যেটাকে বলি শিল্ড আলসার। এইটা যদি এসে যায় তাহলে কিন্তু কর্নিয়া ড্যামেজ হয়ে যায়। আবার যে দেখা যায় যে অতটা হয়তো সিভিয়ার হলো না, অল্পই থাকলো, সেক্ষেত্রে কর্নিয়াতে একটু সাদা সাদা স্পট এসে যায়,
যেটাকে বলে পাংক্টেড কেরাটাইটিস। তো কনজাংটিভা অবধি থাকলো খুব ভালো কথা, যদি কর্নিয়া ইনভলভ হয়ে যায় আইদার পাংক্টেড কেরাটাইটিস বা শিল্ড আলসার, তখন কিন্তু তার একটা বিপজ্জনক ব্যাপার, তার ট্রিটমেন্ট কিন্তু আরো ভায়োলেন্ট করতে হবে। এবং ওই অবধি যাওয়ার পরে তো ট্রিটমেন্ট না করলে চোখের সমূহ ক্ষতি হতে পারে। দৃষ্টি চলে যাবে, দৃষ্টি চলে যেতে পারে। কর্নিয়াল আলসার হয়ে যাবে মানে দৃষ্টি চলে ঠিক গেল। ঠিক 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 তাহলে সেটা তো মানে মানে অ্যালার্জি, চোখ চুলকানো, সেখান থেকে অন্ধত্ব, এই যে পুরো রেঞ্জটাই তাহলে আমাদের অ্যালার্জি কনজাংটিভাইটিস। একদম, আমরা অ্যালার্জি কনজাংটিভাইটিসকে আমরা সহজ ভাবছি, আজকে চোখ চুলকাচ্ছে, লাল হচ্ছে, জল পড়ছে, সেইখান থেকে চলে গেল আমার এই ভার্নাল হয়ে আমার চলে গেল কেরাটো কনজাংটিভাইটিস, মানে কর্নিয়া ইনভলভ করে গেল, চোখের কালোটা ইনভলভ করে গেল, সেখানে আলসার হয়ে গেল এবং সেটা দৃষ্টিহীনতার কারণে দৃষ্টি চলে গেল। মানে কি ভয়ানক রূপ হতে মানে আমি এভাবে যদি বলি তাহলে কি আমি ঠিক বলছি? যদি সঠিক সময়ে চিকিৎসা করা যায় সত্যি এটা সহজ, যদি এটা না করা হয় এটা বিপজ্জনক। আমরা চোখ চুলকানি বলে ফেলে রাখলাম, চলে গেল কর্নিয়াতে, কর্নিয়া ড্যামেজ হয়ে গেল, ভয়ানক বিপজ্জনক, দৃষ্টি চলে গেল, আর ফেরানো গেল না। আচ্ছা, আমরা যেটা ইয়েটা নিয়ে আমি আরেকবার জানবো, যেটা ট্যাক্রোলিমাসের কথা হচ্ছিল, আমাদের সাইক্লোস্পোরিন ইমিউনোমডুলেটর, ইমিউনিটি আমাদের শরীরের যেটা একটা অংশ, মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা যেটা বুঝি আর কি, ইমিউনিটি, তো এটাই কি আমাদের অ্যালার্জির ক্ষেত্রে আমাদের শত্রু হয়ে ওঠে? একদম, আমাদের শরীরে কিছু লিম্ফোসাইট আছে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এরা কি করে বিভিন্ন ইনফ্লামেটরি মিডিয়েটার্স এরা তৈরি করে, যেমন সাইটোকাইন্স, কেমোকাইন্স, ইন্টারলিউকিনস, এগুলো বার করে। তার ফলে কি হয়, সেইগুলো ইনফ্লামেশনটাকে বাড়ায় বা অ্যালার্জিটাকে বাড়ায়। তাহলে আমরা যদি ডাইরেক্ট সেগুলোকে টার্গেট করতে পারি, এই বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট বা তাদের মিডিয়েটার্স, ইন্টারলিউকিনস, সাইটোকাইন্স, ডাইরেক্ট ইনফ্লামেটরি মিডিয়েটার্স, সেগুলোকে যদি আমরা টার্গেট করতে পারি থ্রু দিস ইমিউনোমডুলেটার্স, তাহলে কিন্তু আমাদের ডাইরেক্ট টার্গেট অ্যাপ্রোচ করে আমরা কিন্তু অ্যালার্জিটাকে অনেকটাই কমিয়ে ফেলতে পারি। এবং আজকে আমরা আরেকটাও আসার কথা শুনেছি, আরো নতুন আসছে। আমরা এটা নিয়ে অনেক জার্নাল দেখছি যে এই অ্যাকচুয়ালি এই অ্যালার্জিগুলো হচ্ছে আইজি মিডিয়েটেড, আইজি অ্যান্টিবডিজ। এখন বেরোচ্ছে এই অ্যান্টি আইজিই মার্কেটে আসতে চলেছে, মনোক্লোনাল অ্যান্টিবডিজ, এইগুলো এখন আসতে যাচ্ছে। ওমালিজুম্যাব আসছে মার্কেটে, এখন হয়তো রিসার্চে আছে, হয়তো এসে যায়। এগুলো যদি এসে যায় তাহলে ডাইরেক্ট আইজি অ্যান্টিবডিজটাকে টার্গেট হয়ে একদম মানে স্পেসিফিক আমরা লড়াইটা করতে পারবো, একদম স্পেসিফিক আমরা আইজি অ্যান্টিবডিজকে টার্গেট করে দিলাম। ঠিক ঠিক ঠিক, তার নামও এসে গেছে ওমালিজুম্যাব। এইটা যদি আমাদের এসে যেতে পারে, এসে যায়, রিসার্চের পর যেই দিকে এফেক্টিভ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের খুব ভালো, আরো ভালো কাজ হতে পারে। আমরা আশা করবো তাড়াতাড়ি আমরা ইয়ে করতে পারবো আর কি। তাহলে ভিশন লসের আমরা প্রথম শুনছিলাম যে একটা কেরাটোকোনাস হতে পারে, একদম ওটাও তো তাহলে আমার আস্তে আস্তে দৃষ্টিশক্তি। তাহলে আমাদের আসা যাক ভিশন লসের কারণ কি, অ্যালার্জিক কনজাংটিভাইটিস থেকে ভিশন লসের কারণ, ভয়ানক কথা। ঠিক, তাহলে এক কেরাটোকোনাস হতে পারে, দুই হতে পারে কর্নিয়াতে এমনি কিছু স্পট এসে যেতে পারে চোখ ঘষার ফলে, আর এসে যেতে পারে এই সিল্ড আলসার এসে যেতে পারে, এটা ভয়ানক কর্নিয়াল আলসার, এটা একটা এসে যেতে পারে, কর্নিয়াল স্কার এসে যেতে পারে। এইভাবে কিন্তু স্কার মানে স্বচ্ছতাটা যদি চলে যেতে, নষ্ট হয়ে যায়। আরেকটা ভয়ানক কথা আগেও বলা হয়েছে, আমাদের এসে গেল গ্লুকোমা, স্টেরয়েড কন্টিনিউয়াস ইউজ করছি, আমরা জানি না, বাড়িতে ওষুধ আছে লাগাচ্ছি, ঠিক ঠিক, গ্লুকোমা এসে গেল, সেই গ্লুকোমা এগোতে থাকলো, এগিয়ে 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 আমাদের দৃষ্টি হলো। এই কারণে আমাদের, এবং যেটা তখন কথায় কথায় বেরোলো যে যারা ধরে নিলাম আমরা খেতে টেতে কাজ করছে, এদিকে স্টেরয়েড তারা ইউজ করছে, সেখান থেকেও কর্নিয়াল আলসার হতে পারে, সেটা তো আমরা দেখতেই পাই। খেতে কাজ করছে, বিভিন্ন অন্য প্রবলেম এসছে, তাকে স্টেরয়েড দিয়ে দেওয়া হয়েছে, সে লাগাচ্ছে, আলসার হয়ে গেল, অন্য ধরনের কোথা থেকে কোথায় চলে গেল, সেটা আমাদের কাছে ইয়ে হতে পারে। আমি জিজ্ঞেস করবো, তোমরা এত বছর ধরে প্র্যাকটিস করছো, হাজার বললেও কম হবে, এত মানে আজকেই যদি হয়তো জিজ্ঞেস করি, আজকেই হয়তো তুমি কত অ্যালার্জি কেস দেখেছো সকাল থেকে, তো তোমাদের আমাদের মানুষদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এই অ্যালার্জিক কনজাংটিভাইটিস নিয়ে কি কি ভুল ধারণা তুমি দেখতে পারো? তাহলে আজকে আমরা এপিসোডের মধ্যে বলতে পারবো যে এগুলো, এই ধারণা নিয়ে চলবেন না, বহন করে চলবেন। মানুষের ভুল ধারণা হচ্ছে চোখ রগড়ানো মানে ইনফেকশন, আমার চোখ রগড়াচ্ছে, চোখে লাল হচ্ছে, জল পড়ছে, আমার ইনফেকশন হয়ে গেছে। এরপর ইনফেকশন হয়েছে, ঠিক আছে, আমি একটা ওষুধ দোকানে গেলাম, আমাকে একটা ওষুধ দিয়ে দিল, আমি সেই লাগানো শুরু করলাম। সেটা অ্যান্টিবায়োটিক হতে পারে, হ্যাঁ অ্যান্টিবায়োটিক কাজ করলো কি করলো না। আবার একটা এরকম হলো যে কাজ করলো না, আবার ওষুধ দোকানে গেলাম, তাহলে ঠিক আছে এইটা নয় এইটা দিন, দিয়ে দিল স্টেরয়েড, হয়তো স্টেরয়েডে কাজ হয়ে গেল, সেই স্টেরয়েড আমি রেখে দিলাম, সেখান থেকে অন্য ইনফেকশন চলে এলো। এইভাবে মানুষের বিভিন্ন ভুল ধারণা হয়ে গেছে। প্লাস আমরা ওই যে বললাম আগেও, একটি ওষুধ রেখে দিয়েছি বাড়িতে, ওটা নিয়ে লাগাতে বলতে পারি, সেটা হচ্ছে স্টেরয়েড মানেই খারাপ, স্টেরয়েড মানেই খারাপ, এটাও একটা ধারণা হতে পারে।
যে স্টেরয়েড মানে খারাপ হয়ে গেল চোখ আমার। ডাক্তারবাবু দিলেন ডানেও স্টেরয়েড এটাও একটা দিয়ে। স্টেরয়েড দিয়ে দিয়েছে। আমি স্টেরয়েড দেওয়া হলো, আমি বাড়িতে এসে দেখলাম এখন তো ওষুধের খাপেই সব সাইড এফেক্টস লেখাই রইলো, আমরা ভালো করে নেটে বাড়িতে মেরে এসে দেখলাম, দেখলাম পাশের প্রতিবেশী আছেন এবং গুগল মাস্টার গুগলে দেখলাম আমরা যে এটা একটা স্টেরয়েড। ঠিক। আরে বাপরে, ডাক্তারবাবু স্টেরয়েড দিয়েছেন, ডাইরেক্ট। ডাইরেক্ট স্টেরয়েড দিয়ে করছেন, তাহলে তো চোখের ক্ষতি হয়ে যাবে, আমার চোখে গ্লুকোমা হয়ে যাবে, দুদিনেই গ্লুকোমা হয়ে যাবে, দুদিনেই ক্যাটারাক্ট হয়ে যাবে। তা কিন্তু নয়, তাহলে স্টেরয়েডটা আবিষ্কারই হলো তাহলে না। স্টেরয়েড হলো এলো কেন? সেই ডাক্তারবাবু আমার বাচ্চাকে স্টেরয়েড দিয়ে দিয়েছে, পরের দিন বাবা মা ছুটে এলেন, ছুটে এলেন বা অন্য ডাক্তারবাবুর কাছে, বা অন্য ডাক্তারবাবুর কাছে গেলেন, সেই নিয়ে তিনি হয়তো অন্য নামের একটা স্টেরয়েড দিলেন। হ্যাঁ, অন্য নামে একটা স্টেরয়েড দিলেন। হ্যাঁ, তো এই নিয়ে স্টেরয়েডের তাহলে একটা, এই জিনিসগুলো তোমরা ফেস করো। হ্যাঁ, তো এই জিনিসগুলো মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যে না, চোখ চুলকানি মানে ইনফেকশন নয়, এটা অ্যালার্জি, এর ট্রিটমেন্ট করতে হবে, ডাক্তারবাবু যেভাবে ট্রিটমেন্ট করবেন সেভাবে চালাতে হবে, এইভাবেই আস্তে আস্তে ঠিক হবে। ঠিক আছে। তাহলে আজকের দিনে আমরা যদি বলতে চাই এই অ্যালার্জিক কনজাংটিভাইটিস, আমি বলবো যাদের হয়নি, যে এটা থেকে সাফার করছে না, তার কাছে শুধুমাত্র চোখ চুলকানো, কিন্তু যার হচ্ছে সে জানে। যেমন আমরা দাঁতের ক্ষেত্রে বলি যে নর্মাল আছি, একবার দাঁতের ব্যথা হলে বোঝা যায় দাঁতের ব্যথা কি। আর এই চোখ চুলকানো যদি একবার শুরু হয়, চুলকাতেই থাকবে সেখান থেকে ইরিটেশন হবে, কাজ কিভাবে ডিস্টার্ব হতে পারে আমরা ফিল করলে বুঝতে পারবো, এবং সে কাজও করতে পারবে না, সারা দিন ইরিটেট হয়ে থাকবে, ইরিটেট হয়ে যাবে, অফিসে কাজ করতে পারবে না, রিলেশনশিপ খারাপ হবে, খারাপ হবে, প্লাস স্কুলে বাচ্চারা এরকম ইরিটেট হয়ে থাকবে, পড়াশোনা করতে পারবে না, রেজাল্ট খারাপ হয়ে যাবে। মানে সোজা কথা যদি বলি, লাইফস্টাইল উইল বি এফেক্টেড, লাইফস্টাইল পুরো কোয়ালিটি অফ লাইফ এফেক্টেড হয়ে যাবে। সেই তুমি আমাদের জন্য, সাধারণ মানুষদের জন্য তোমার অভিজ্ঞতা থেকে কি বলবে, যে তোমাকে যদি আমি বলি 4-5টা লাইন বলো যার ফলে এই ধরনের রোগী তারা বুঝতে পারবে, আসতে পারবে, ধৈর্য ধরতে পারবে, এবং একটু যদি কিছু বলো, আমরা বার্তা কি দিতে চাই। অ্যালার্জি নিয়ে কয়েকটা ব্যাপার আপনারা সবাই মাথায় রাখুন, দর্শকদের বলছি। প্রথম কথা, চোখ চুলকালে বা লাল হলে এটার ব্যবস্থা নিতে হবে। আপনাকে ফার্স্ট দেখতে হবে যে আমার কোনো অ্যালার্জিক কোনো ট্রিগার ফ্যাক্টর আছে কি না, ধুলো, বালি, রেণু বা অন্যান্য পোষা, এইগুলোকে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে হবে, দেখতে হবে কিসে অ্যালার্জি। সেগুলোকে আমরা যদি দূরে সরিয়ে রাখি তাহলে আমরা সেখান থেকে অনেকটাই আমরা মুক্তি পাবো, এবং সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং ডাক্তার যে ওষুধ দিচ্ছে বা যতদিন দিচ্ছেন সেই টানা কিন্তু ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। এটা ইনফেকশন নয় দুদিনে ঠিক করে দিলাম, ঠিক তাই। এটা অপারেশন নয় আজকে করে দিলাম কালকে উনি ভালো দেখছেন, ঠিক। কিন্তু এটা নিয়ে ধৈর্য ধরতে হবে, বছরে বছরে ধৈর্য ধরে রাখতে হবে, ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। আরেকটা আমাদের ধারণা, ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, চোখ ঠিক হয়ে গেল, বন্ধ করে দিলাম, আর কিনবো না, ঠিক। এইটা একটা আপনাকে কিন্তু টানা লাগিয়ে যেতে হবে, নইলে আরেকটা চান্স থাকে অ্যালার্জির, যেটা ইনফেকশনের হয় না, রেকার করে গেল আবার। তো এই কয়েকটা জিনিস আমাদের আবার হয়ে গেল, আবার বেড়ে গেল। আর পার্সোনাল প্রোটেকশনের উপরে কিচ্ছু নেই, পার্সোনাল প্রোটেকশন রাখতে হবে, চোখ পরিষ্কার জলে ধোয়া, কি কোল্ড কম্প্রেস করা, এইগুলো মেনে চলতে হবে, এবং ডাক্তারবাবুকে সঠিক সময়ে দেখিয়ে তার সঠিক পরামর্শ যদি মেনে চলা যায়, আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু এই অ্যালার্জিক কনজাংটিভাইটিসকে পুরোপুরি ট্রিটমেন্ট করে সারিয়ে দেওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে বাদ দিয়ে। সেগুলোকেও আমরা যদি প্রত্যেক বছর ট্রিটমেন্টে থাকি, সময়ের সাথে সাথে কিন্তু ঠিক হয়ে যায়। তো এটা নিয়ে, এবং সবচেয়ে বড় কথা, এটা অন্ধত্বের মতো বিপজ্জনক জায়গাতেও পৌঁছে যেতে পারে, এটাও মাথায় রাখতে হবে। ঠিক, সেটা হয়তো খুব রেয়ার, কিন্তু এটা মাথায় রাখতে হবে। চিকিৎসা না করলে হয়তো, তাহলে আমরা যদি ঠিকভাবে চিকিৎসা করি এবং সব যদি নিয়ম মেনে চলি, অবশ্যই সারবে। কেন সারবে না? অ্যালার্জিক কনজাংটিভাইটিস সেরে চোখ ভালো হতে বাধ্য। ঠিক ঠিক ঠিক। এখনকার যে নতুন ট্রিটমেন্ট এসে গেছে, চোখ ঠিক হতেই হবে। ঠিক। আমরা যেরকমভাবে কনফিডেন্সের সঙ্গে ডাক্তারবাবু বললেন যে তখনই বলতে পারেন যখন তার কাছে সায়েন্টিফিক্যালি অনেক ডেটা থাকে, তার কাছে সেই পরিমাণে অস্ত্রশস্ত্র মানে ওষুধ আছে, সেখান থেকেই, এবং তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি দেখেই এই কথাটা এত জোরের সঙ্গে বলতে পারেন যে ঠিক হবেই, শুধু ধৈর্য ধরতে হবে, সঠিক টাইমে আসতে হবে, সঠিক পরামর্শ মেনে চলতে হবে। আজকে আমরা অ্যালার্জিক কনজাংটিভাইটিস নিয়ে আলোচনা করলাম। আপনাদের সামনেই আজকে আমি ডাক্তারবাবুকে এটাও রিকোয়েস্ট করবো, ভবিষ্যতে আমরা আরও কিছু টপিক নিয়ে, যেগুলো আমাদের সাধারণ মানুষ খুব ভুগছেন বা বুঝতে পেরে ওঠেন না, সেটা নিয়ে প্লিজ আমি সময় চাইবো, পরে আমরা আলোচনা করবো আজকের মতোই। আপনাদের যদি এছাড়াও কোনো রকম কোনো টপিক নিয়ে আলোচনা করার থাকে, জানার থাকে, আপনারা আমাদের লিখে পাঠান, কোন এক্সপার্টের সঙ্গে সেই কথা বলে আমরা নিজেরাও শিখবো, আমাদের সঙ্গে আপনারাও শিখবেন। ততক্ষণ অবধি প্লেক্সাস উইথ পরীক্ষিত চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। নমস্কার।